সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরের কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 877তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে শোনাবো বরিশালের ছেলে মোহাম্মদ নিজামুদ্দিনের জীবনের হৃদয় কাঁপানো চরম কষ্টকর এক শিক্ষণীয় বাস্তব জীবনের গল্প। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে প্রকাশ্যে কোটিপতির বউয়ের পেটে ড্রাইভারের সন্তান। দেখেন, গ্রামের ভাষায় একটা কথা প্রচলিত আছে যে একে পাপ করে 10 ভোগ করে। পাপ কিন্তু 10 জন করে না, পাপ করে একজন, আর সে পাপের ফল ভোগ করে সমস্ত মানুষ মিলে। যারা ড্রাইভিং চাকরি করে তারা কিন্তু সম্ভ্রান্ত পরিবারের অথবা অনেক বেশি পয়সাওয়ালা মানুষটা, মোটামুটি মধ্যবিত্ত অথবা নিম্নবিত্তের মানুষটাই ড্রাইভিং চাকরিগুলো করে। আর যেখানে চাকরি করে তারা বরাবরের মতো হয়ে থাকে উচ্চবিত্ত পরিবারের মানুষ। যখন এই মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষগুলো উচ্চবিত্ত মানুষদের সাথে থাকে, সেখানে সেই মানুষগুলো অনেক রকম ট্র্যাপে পড়তে পারে, অনেক রকম বিপদে পড়তে পারে, অনেক রকম প্রতারণার শিকার হতে পারে কারা? ড্রাইভারগণ। তো এই গল্পটা আমি এজন্যই প্রচার করছি প্রিয় বন্ধুরা, গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন যে একটা সম্ভ্রান্ত পরিবারে গিয়ে একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান কীভাবে ফেসে গেল। সত্যি এই গল্পটা আপনাকে আজ এক নতুন বাস্তবতার সম্মুখীন করবে। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আপনার আমার সাথেই থাকবেন। আমার গল্প শেষে আমাদের বরিশালের ভাই নিজামুদ্দিনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নিজামুদ্দিন, আমার বাড়ি বরিশাল। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট 2টা বোন আর বড় একটা বোন। আমরা টোটাল 3 বোন 1 ভাই। আমাদের পরিবারটা বরিশাল শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলে গড়া কোনো এক ছোট্ট গ্রামের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা সবুজ মাঠে ফসল ফলিয়ে খুব কষ্ট করে আমাদের পরিবারটা চালাচ্ছে। আমাদের পরিবারটা এমন একটা পরিবার ছিল যে পরিবারে 3 বেলা খাবার দেওয়া আমার আব্বার পক্ষে সম্ভব হতো না। নুন আনতে পান্তা পুরানোর মতো অবস্থা ছিল। খুব অভাব অনটন দুঃখে কষ্টে আমার শৈশবের দিনগুলো কাটে। আমার বড় বোনটার ওই সময় একেবারে বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছিল, বড়াপুটার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছিল, কিন্তু আমার আব্বার পক্ষে আমার বড় আব্বুকে বিয়ে দেওয়ার জন্য যে টাকার প্রয়োজন সেই টাকা আমার আব্বুর কাছে ছিল না। আব্বু যে টাকা ইনকাম করতো এত বড় একটা পরিবার চালাতে গিয়ে দিন শেষে আমার আব্বুর পকেটে 20 পয়সাও থাকতো না। একটা পর্যায়ে আমি তখন পড়াশোনা করতাম, বাট আমি পড়াশোনা ছেড়ে দিই। পড়াশোনা ছেড়ে দিয়ে আমার আব্বার সাথে মাঠে ঘাটে কাজে লেগে পড়ি। বাবা আর আমি মিলে তখন চুক্তি জমিতে ধান কাটতাম। জমিতে ধান কাটতাম রাত দিন মিলে। বাবা আর আমি খুব পরিশ্রম করতাম। খুব পরিশ্রম করে কিছু টাকা জমাই, এবং টাকা জমানোর একটাই উদ্দেশ্য যে আমার বড়াপুকে বিয়ে দিতে হবে, কারণ বড়াপুর বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। এজন্য বাবা আর আমি খুব বেশি কষ্ট করতে থাকি। কিন্তু দেখা যায় যে এরপরও টেনে আনতে ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা, তারপরও তেমন কোনো টাকা পয়সা থাকে না। অ্যান্ড এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমাকে আর আমার বড় বোনকে নিয়ে গ্রামের মানুষ বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা বলতে থাকে। আসলে সত্যিকার অর্থে সমাজে যাদের টাকা নাই তাদের কোনো মূল্য নাই। সমাজে টাকা না থাকলে সমাজের কুকুর পর্যন্ত মানুষকে মূল্যায়ন করে না। এলাকায় যেরকমই কোনো ঘটনা ঘটতো বা কোথাও চুরি হইতো, কিছু হইতো, আমার নামটা বসায় দিত। ধরেন কোথাও চুরি হয়েছে, কারো সুপারি চুরি হয়েছে, কারো নারিকেল চুরি হয়েছে, বা এলাকার কোথাও কোনো সমস্যা দেখা দিছে, অন্য কারো নাম আসতো না, ডিরেক্টলি আমার নামটা চলে আসতো। বলতো আমি নাকি অঘটন ঘটিয়েছি, মানে আমাকেই সবাই দোষারোপ করতো। আমি জানি না কেন এরকম দুর্ভাগ্য আমার। কোনোভাবেই দেখা যায় এলাকার কোনো রকমের কোনো কিছু হলে আমার নামটা জুড়ে বসতো। আমি জানিও না কোথায় কোন গ্রামে গরু চুরি হয়েছে, সেই গরু চুরির দায় আমার উপরে এসে বসে। আমাকে তখন দরবারে হাজির করে আমাকে জিজ্ঞাসাবাদ করে যে চুরি কিভাবে হলো, বা এই চুরির সাথে আমি সহ কারা কারা জড়িত ছিল। এভাবে থাকতে থাকতে একটা পর্যায়ে অতিষ্ঠ হয়ে পড়ি। আমার পরিবার তখন আমাকে নিয়ে সন্দেহ শুরু করে। আমার বাবাও তখন ভাবে হয়তো আমি এই ধরনের কিছু করি, যদি এই ধরনের কিছু নাই করব তাহলে কেন মানুষ আমার নামটাই বারবার বলে, আমার নাম কেন জুড়িয়ে দিচ্ছিল। এক পর্যায়ে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে যাই হাসে কপালে তাই হবে, আমি আর এলাকাতে থাকবো না। আমি তখন এলাকা থেকে বেরিয়ে গেলাম। এলাকা থেকে বেরিয়ে আমি তখন অন্য একটা স্ট্যান্ডে চলে গেলাম। অন্য একটা স্ট্যান্ডে বলতে আমি ভাবলাম যে রাস্তাঘাটে কিছু একটা করব। আমার ড্রাইভিং জিনিসটা ছোটোবেলা থেকে ভালো লাগতো। মানে ছোটোবেলা থেকেই আমার অনেক ইচ্ছা ছিল যে আমি ড্রাইভিং করব, মানে ড্রাইভার হব, এরকম একটা ইচ্ছা। অ্যান্ড এরকম একটা ইচ্ছা থেকে আমি তখন কী করি, একটা ট্রাকের সাথে হেলপারিতে লেগে যাই। আমাদের এলাকারই একজন ড্রাইভার, ওনার সাথে আমি তখন ট্রাকের হেল্পারির মধ্যে লাগি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি ওনার সাথে হেল্পারি করি, এটা ঠিক আছে, কিন্তু কোনোদিনই উনি আমাকে স্টার্টিংয়ে বসতে দেয় না।
আমার বয়সটা অত বেশি ছিল না, মানে মোটামুটি কম বয়সে ছিল। তো এত কম বয়স থাকার কারণে মানে আমাকে আর ড্রাইভিং সিটে বসতে দিত না। উনি আমাকে চা আনতো, সিগারেট আনাইতো, চাকা যদি ফুটে যেত চাকা ঠিক করাইতো, এরকম করে টুকিটাকি কাজ আমাকে দিয়ে করাইতো, কিন্তু কখনো ড্রাইভিংয়ে বসাতো না। আমি দীর্ঘ প্রায় 7 মাসের মতো ওইখানে কাজ করি। অ্যান্ড 7 মাসের ভিতরে আমার বাবা এলাকার লোকদের সাহায্য সহযোগিতায় আমার বরাপুর বিয়ে দিয়ে দেয়। দুঃখের বিষয় হচ্ছে আমার বরাপুর বিয়েতে আমি থাকতে পারিনি। মানে আমার বরাপুর বিয়েতে আমি আসি না, তখন আমি ঢাকার বাইরে ছিলাম, অন্য একটা জায়গার ভিতরে আমরা গাড়ি নিয়ে গেছিলাম অনেক দূরে। তো যার জন্য বরাপুর বিয়েতে আসা হয়নি, বাট আপুর বিয়ে হয়ে গেছে। তো দেন এরপর আমি তারপরও প্রায় 7 মাসের মতো ট্রাকের ড্রাইভিং মানে ট্রাকের হেল্পারই করি, কিন্তু কোনোভাবে উনি আমাকে স্টার্টিংয়ে বসতে দেয় না। একসময় ঈদ আসে এবং ঈদের সময় আমি তখন বাড়িতে বেড়াইতে আসি। ঈদের সময় ছুটি পাই, বাড়িতে বেড়াইতে আসি। তো সেখানে ঈদের নামাজ পড়ার পরে মানুষে মোলাকাত করে না, এরকম মোলাকাত করতে করতে আমাদের এলাকার এক ড্রাইভারের সাথে আমি মোলাকাত করি। তো তিনি মানে আমাকে জিজ্ঞেস করে যে তুমি কোলাকুলি করার সময় জিজ্ঞেস করে যে তুমি কি করো, আমাকে এটা বলে। আমি বলি ভাই আমি তো ট্রাকের হেল্পারই করি। তা বলে ট্রাকের হেল্পারই কেন করো? আমি যে ট্রাকের হেল্পারই করি ড্রাইভার হওয়ার জন্য। তুমি আমাকে বলে ট্রাকের ড্রাইভার হইলে মানুষ কখনো তোমার কাছে মেয়ে বিয়ে দিবে না, আর এলাকার মানুষ ট্রাক ড্রাইভারদেরকে ভালো চোখে দেখেও না। তুমি একটা কাজ করো, আমি আমার মাইক্রোবাস আছে, আমি আগে বিদেশে ছিলাম, বিদেশ থেকে আসছি, আমি একটা মাইক্রোবাস কিনছি, তুমি আমার সাথে থাকো। যদি আমার সাথে থাকো তাহলে দেখা যায় যে তুমি অনেক ভালো অবস্থানে যেতে পারবা, আমি তোমাকে ড্রাইভিং শেখাবো। আর তুমি যদি ড্রাইভিং শিখতে পারো তাহলে তুমি শেষ বয়স আমার গাড়িতেই থাকবা, আমি আর চালাবো না, আমি তোমাকে দিয়ে দিব। এই কথা যখন এই ভাইটা আমাকে বললো, আমার তখন ভীষণ ভালো লাগলো যে যাই হোক অন্তত একটা মানুষ তো পাইছি আমাদের গ্রামের যে আমাকে সাপোর্ট করে। পরে আমি বিষয়টা আমার আব্বা আম্মা দুজনকেই জানাইলাম। আব্বা আম্মা এক কথায় রাজি হয়ে গেল। মাও বলে তুই ট্রাক চালাস, কোথায় যাস না যাস তার তো কোনো খোঁজ খবর পাই না, এবং ট্রাক ড্রাইভাররা মাঝে মাঝে ওরা নেশাপান করে গাড়ি চালায়, অ্যাক্সিডেন্ট করে। আমি সবসময় একটা ভয়ের ভিতরে থাকি, একটা আতঙ্কের মধ্যে থাকি, আমার ভিতরে একটা ভয় কাজ করে। এই বুঝে আমার সন্তানের মৃত্যুর খবর আমার কানে আসলো। তো বাবা আমি তোর কাছে অনুরোধ করি তুই এই ড্রাইভিং চাকরিটা ছেড়ে দে, ড্রাইভিং না কইরা ওই যে ও যে বলছে প্রয়োজনে এলাকার মধ্যেই থাক, ওই মাইক্রোবাসের মধ্যে থাক। তো আব্বু আম্মু রাজি হলো। দেন আমি তখন ওই মাইক্রোবাসে উঠে গেলাম। তা মাইক্রোবাসে উনি ঢাকার ট্রিপ মারে, এয়ারপোর্টে যাত্রীদের আনে, এমনি ভাড়া মারতেছে। ওই সময় তো ধরেন বরিশালে মানে ফেরি ছিল, তা ফেরি পারাপার করে যাইতাম, গিয়া হচ্ছে লোক আনতাম। এরকম করতে আমি প্রায় টানা 1 বছরের মতো ওনার ওই ড্রাইভিংয়ের ওখানে কাজ করি। কিন্তু 1 বছরে ভাই উনি আমাকে একবারের জন্য আমাকে ড্রাইভিং সিটে বসতে দেয় না। মানে ওই ট্রাক ড্রাইভার, আমি তখন ট্রাকের হেল্পারি করেছি, আমার অবস্থা যেমন ছিল এখন যে মাইক্রোবাসের হেল্পারি করতেছি আমার অবস্থা ঠিক তেমনই, এক বিন্দু পরিমাণের আমার কোনো উন্নতি নেই। ওই ট্রাকের ড্রাইভার যেরকম করে আমাকে স্টার্টিংয়ে বসতে দিত না, একইভাবে আমাকে ওই মাইক্রোবাসের ড্রাইভারও উনি আমাকে স্টার্টিংয়ে বসতে দেয় না। এবং আমি যদি কখনো স্টার্টিংয়ে বসে উনি রেগে যায়, এই উঠ এখানে বসতে হবে না, নাম নাম নাম, মানে আমাকে নামাই দেয়, আমাকে চালাইতে দেয় না। তো ওনার একটা মাইক্রোবাসে থাকে, উনি আগে বিদেশে থাকতো, বিদেশ থেকে আসছে, টাকা নিয়ে আসছে, আইসা মাইক্রোবাস কিনছে। তাই উনি আমাকে মানে মাইক্রোবাসে বসতেই দেয় না। পরে চিন্তা করলাম আমি তো আসলে ড্রাইভার হতে পারবো না। আর আমার যদিও একটু বয়স হয়েছে মোটামুটি, বাট আমাকে দেখলে মনে হয় না, আমাকে দেখলে মনে হয় যেন আমার 12-13 বছর বয়স, এরকম আর কি। অনেক মানুষ হয় না যে বয়স হওয়ার পরেও একটু মানে লম্বা কম হয় বা স্বাস্থ্য কম হয়, এরকম একটু ছোটোখাটো দেখাচ্ছিল আর কি। তো সেখান থেকে উনি মনে করে যে আমাকে দিয়ে ড্রাইভিং হবে না, বা আমি স্টার্টিং ঠিকমতো ধরতে পারবো না, বা আমি সামনে দেখবো না, এবং আমাকে পুলিশ দেখলেও জরিমানা করে। কারণ আমার তো একদম ধরেন যদি মোটা কাটা স্বাস্থ্য ভালো থাকে, মনে করে যে বড় বয়স হয়েছে বা চালাইতে পারি, এতবার লাইসেন্স টাইসেন্স চেক করে না। কিন্তু দেখতে যেহেতু আমি ছোটো বাচ্চাদের মতো, তো সেখানে আমার ড্রাইভিং লাইসেন্স চেক করে, এবং চেক করার পরে আমাকে অনেকটা মামলা টামলা দিবে। উনি ওই ভয়ে আমাকে স্টার্টিংয়ে বসতে দেয় না। তো যাই হোক, যখন উনি বসতে দেয় না আমি তখন আর কী করব, ওই কষ্ট মষ্ট করে ওইটাই করি, ওই হেল্পারিয়ে করি। এভাবে প্রায় 1 বছরের মতো কেটে গেল, আমার কোনো উন্নতি হলো না। এবং ছোটো যে 2টা বোন ছিল তারাও তখন বড় হয়ে গেছে, তাদেরও বিয়ে শাদী দিতে হবে। তা আমার আব্বা সবসময় বলে যে তুই কী করিস, এর চেয়েও ভালো তুই মাঠে ঘাটে চলে আয়, এই বয়সে মাঠে ঘাটে কাজ করলে আরও ভালো টাকা ইনকাম করতে পারবি। এই মাইক্রোবাসের হেল্পারি করে কয় টাকা পাওয়া যায়, তোরা টাকা দেয় না, কিছু দেয় না, এসি গাড়ির মধ্যে বসে বাতাস খাইলে হইব, আমরা গরিব মানুষ, তুই আর আমি মিলে চুক্তিতে জমি নেবো, জমিতে আমরা হাল চাষ করবো, ওইটাই ভালো বাবা, তুই চলে আয়। তখন চিন্তা করলাম আব্বা যেহেতু নিয়ে যাবে আমাকে, তা ঠিক আছে আরও 2-3টা দিন দেখি যে আমাকে স্টার্টিংটা দেয় কিনা। বাট এই 2-3 দিনে ওনার বাসায় মানে ওনার একদিন গাড়ি পরিষ্কার করতেছি না, হঠাৎ করে দেখলাম যে লুকিং গ্লাসের ভিতরে ওনার জানালা খুলে ওনার ঘরের কাজের মেয়ে হেনা আক্তার বলে একটা মেয়ে আছে, এই মেয়েটা খালি আমার দিকে তাকায় থাকে। এর আগেও খেয়াল করছি, বাট ওভাবে না, বাট আজকে একটু ভালো করে খেয়াল করে দেখলাম যে হ্যাঁ মেয়েটা খুবভাবে আমার দিকে তাকিয়ে আছে। তখন আমি বুঝলাম যে মেয়েটা সম্ভবত আমার প্রতি একটু আকৃষ্ট, মানে আমাকে সম্ভবত পছন্দ করে বা আমার সাথে রিলেশন তৈরি করতে চায়, এই বিষয়টা আমার কাছে মনে হলো।
এটা মনে হওয়ার পরে দেন এবার আমি করলাম কি, আমি হঠাৎ করে আমার মাথায় একটা নতুন আইডিয়া চলে আসলো। আইডিয়াটা এরকম যে আমি এই হেনা মেয়েটার সাথে রিলেশন তৈরি করব, এবং রিলেশন করে আমার ভাই যখন ঢাকার ট্রিপ মারে আসে, ধরেন ঢাকার ট্রিপ মেরে আসার পরে উনি কিন্তু একটা না 5 ঘন্টা 6 ঘন্টা বা 8 ঘন্টার মতো ঘুমায়, মানে আমার ওই ড্রাইভার ভাই। তো 7-8 ঘন্টা যখন উনি ঘুমাবে, ওই 7-8 ঘন্টার মধ্যে যদি কোনোভাবে ওনার বাসা থেকে আমাকে চাবিটা এনে দেয়, চাবিটা এনে দিলে আমি এদিক সেদিক চালাইয়া, আমি নিজে নিজে চালাই কিন্তু ড্রাইভার হয়ে যেতে পারবো। এটা কিন্তু আর আমার মালিক বুঝবে না, কারণ এমন তো না যে বাসায় কোনো সিসি ক্যামেরা আছে বা অন্য কেউ তাকে বলবে, এমন না। উনি গাড়িটা ঢাকার ট্রিপটা মেরে এসে গাড়িটা রেখে চাবিটা নিয়ে উনি চলে যায়। যার জন্য আমি চিন্তা করলাম, যদি কোনোভাবে আমাকে চাবিটা এনে দেয় বাসা থেকে, তাহলে আমি এদিক সেদিক ঘুরে আমি ড্রাইভার হয়ে যেতে পারবো। অ্যান্ড মেয়েটা যখন এভাবে আমার দিকে তাকায়, ওই দিন সন্ধ্যাবেলায় আমাদের কোনো ট্রিপ ছিল না। সন্ধ্যাবেলায় আমি বললাম যে আপা, হ্যাঁ না আপা, একটা চা দিবেন? তাহলে চা নিয়ে আসছে। আসার পরে আমাকে চাটা দিলাম, বলি একটা কথা আপনাকে জিজ্ঞেস করবো, আপনি আমার দিকে এরকম মাঝে মাঝে তাকায় থাকেন কেন? আমার তো খুব লজ্জা লাগে যে একটা মেয়ে আমার দিকে এরকম করে তাকায় থাকে, তা আমার দিকে কেন তাকায় থাকেন? পরে আমাকে বলে, কি তাকাইলে কি আপনি মানে তাকাবো না? আমি বললাম, না, কেন তাকান, মানে তাকানোর কারণটা কি, আমার দিকে এভাবে তাকাচ্ছেন কেন? দেন বলে যে, জানি না কেন জানি আপনাকে আমার ভালো লাগে। আপনি আরও লম্বা হন না কেন, আপনি আরও বড় হন না কেন, লম্বা আর বড় না হইলে আপনাকে তো মালিক গাড়ি দিবে না। আমি বলি, লম্বা আর বড় দিয়ে কী করবো? আল্লাহ যদি আমাকে লম্বা না বানায়, তা আমি কি টাইনা লম্বা হবো নাকি? এরকম করে মেয়েটার সাথে দুষ্টামি করি, অনেক দুষ্টামি করে কথাবার্তা বলি। তো এরপর থেকে আমি আস্তে আস্তে হেনার সাথে একটু একটু করে মিশতে শুরু করি। আমার টার্গেট কিন্তু একটা, হেনার সাথে প্রেম করবো, এবং হেনার সাথে প্রেম করে মালিক যখন ঘুমিয়ে যাবে, আমার ড্রাইভার যখন ঘুমিয়ে যাবে, তখন হেনাকে দিয়ে আমি গাড়ির চাবিটা আনবো, এনে আমি তখন একটু একটু করে আমি ড্রাইভার হয়ে যাব। এরকম পরিকল্পনায় তখন আমি হেনাকে বললাম যে, হেনা, এমন করে তার সাথে 1 দিন 2 দিন 3 দিন কথা বলতে বলতে আমাদের মধ্যে মোটামুটি একটু লেনাদেনা হয়ে যায়, মনের লেনাদেনা, ভালো লাগা ভালোবাসা শুরু হয়, এবং এক পর্যায়ে মুখের কথা ছাড়াই দুজনের মাঝে একটা মিষ্টি প্রেমের সম্পর্ক শুরু হয়ে যায়। আমি হেনাকে অনেক ভালোবাসি এবং হেনাও আমাকে অনেক ভালোবাসে, দুজন দুজনের মাঝে হারিয়ে যাই। এরকম করে প্রেমটা প্রায় মাসখানিকের মতো চলে। মাসখানিক পরে আমি একদিন হেনাকে বলতেছি, হেনা, তুমি তো আমাকে ভালোবাসো এবং আমিও তোমাকে ভালোবাসি, আমাদের দুজনের মাঝে মোটামুটি খুব ভালো একটা প্রেমের সম্পর্ক চলতেছে। কিন্তু হেনা, তুমি কি জানো যে আমি তো কোনো কাজকাম করি না। আমার বাবা পেশায় একজন কৃষক, বাবা কৃষি কাজ করে, এবং খুব কষ্ট করে বরাবর বিয়েটা দিয়েছি, এবং ছোট যে 2টা বোন আছে তাদের বিয়ের সাথে এখনও দিতে পারি নাই, তাদেরও প্রায় বিয়ের বয়স হয়ে যাচ্ছে এবং পেরিয়ে যাচ্ছে। এই অবস্থার ভিতরে আমি যদি আমার পরিবারকে, আমার বাবাকে তোমাকে বিয়ে করার কথা বলি, তাহলে আমার বাবা এটা কোনোভাবেই মানবে না, বাবা এটা কোনোভাবেই মানবে না, এবং তোমাকে আমার কাছে বিয়ে দেবে না। আর বড় কথা হচ্ছে যে আমি তো কোনো ইনকাম করি না, এই যে আমি ট্রাকের হেল্পারি করে দিন শেষে কয় টাকায় বা পাই? যদি আমি ড্রাইভার হতাম তাহলে আমি অনেক বেশি টাকা ইনকাম করতে পারতাম, এবং আমি তোমাকে সহজে বিয়ে করতে পারতাম। ও আমাকে বলে, তাহলে তুমি ড্রাইভার হয়ে যাও না কেন? আমি বলি, ড্রাইভার হবো কেমন করে? ড্রাইভার সাহেব তো বললোই যে আমাকে ড্রাইভিং সিটে বসালে ছোটো বাচ্চার মতো দেখা যায়, উনি তো আমাকে গাড়ি দেয় না। ও আমাকে বলে, তুমি গাড়ি চালাইতে পারো? আমি বলি, হ্যাঁ পারি, আর তুমি যদি আমাকে একটু সাহায্য করো তাহলে আমি খুব কম সময়ের মধ্যে ড্রাইভার হয়ে যেতে পারবো, আর ড্রাইভার হলে আমি তোমাকে বিয়ে করে ফেলবো। আমাকে বলে, আমি কিভাবে হেল্প করতে পারি, এবং আমি কিভাবে হেল্প করলে তুমি কম সময়ে ড্রাইভার হয়ে যাবা, ড্রাইভার হতে পারবে এবং ড্রাইভার হয়ে আমাকে বিয়ে করবা, এটা কিভাবে? আমি বললাম, শোনো, আমি তো সবসময় প্রায় সময় ঢাকার ট্রিপ মেরে আসি না। ঢাকার ট্রিপ মেরে আসার পরে দেখা যায় যে গাড়ির চাবি নিয়ে ড্রাইভার তখন ঘরের মধ্যে চলে যায়, এবং ঘরে চলে যাওয়ার পরে চাবিটা ওনার কাছেই থাকে, ওনার মাথায় থাকে বা কোথাও না কোথাও রাখে। উনি যদি ঘুমিয়ে যায়, ওই সময় যদি তুমি আমাকে চাবিটা এনে দাও, তাহলে দেখা গেলো উনি ঘুমে থাকলো, আর আমি তখন গাড়িটা দিয়ে এদিক সেদিক একটু চালাইলাম, তা আমার হাতটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমি নিজে ড্রাইভার হয়ে যাব, দেন আমি তখন ড্রাইভারই করবো, তোমাকে বিয়ে করলে আমি তোমাকে খাওয়াইতে পারবো, ভরণ পোষণ দিতে পারবো। ও আমাকে বলে, কি বলো, সত্যি এটা পারবা, এটা সম্ভব? আমি বললাম, হ্যাঁ, কেন সম্ভব না, অবশ্যই সম্ভব। ও আমাকে বলে, যদি কোনোভাবে মালিক যদি বুঝে যায় যে আমি তোমাকে চাবি দিছি, তাহলে তো আমাকেও মাইরা বাসা থেকে বের করে দিবে। আমি বললাম, আরে গাড়িটা যেমন ছিল আমি তেমনই আয়না রাখবো, এবং তুমিও চাবিটা যেভাবে নিবা সেমভাবে চাবিটা ওই জায়গায় রাখবা, যেখান থেকে নিবা সেখানে রাখবা, তাহলে মালিক বুঝার কোনো উপায় নাই যে আমি গাড়ি নিয়ে গেছি। তুমি মেহরবানি করে এই কাজটা করো, আমি যদি ড্রাইভার হয়ে যাই তাহলে আমরা দুজনেই বিয়ে শাদী করে একটা টোনাটনির ছোট্ট মিষ্টি সংসার শুরু করতে পারবো। তুমি আমার রিকোয়েস্টটা রাখো। এমন করে ওকে বুঝাইলাম, অ্যান্ড বোঝানোর পরে ও তখন বললো, আচ্ছা ঠিক আছে। অ্যান্ড এটা বলার পরে এর পরের দিনে ও তখন করলো কি, আমাকে চাবিটা এনে দিল। মালিক ঘুমায় গেল, আমরা একটা ভাড়া মারে এসেছিলাম, একটা লং ভাড়া, ওইটা মাইরে আসছি। আসার পরে ও আমাকে তখন চাবি দিল, যে নাও চাবি নিয়ে যাও। এভাবে ও যখন মাঝে মাঝে ড্রাইভিং করার জন্য আমাকে চাবিটা এনে দিত, আমি তখন আস্তে আস্তে করে এদিক ওদিক একটু একটু চালাইতে একটা পর্যায়ে আমার হাতটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেল।
আমার হাতটা তখন একদম প্রায় ক্লিয়ার, আমি তখন খুব ভালো ড্রাইভার হয়ে যাই। কারণ দেখা যায় উনি যখনই আসে, এসে যখন উনি ঘুমিয়ে যায় তখন কাজের মেয়ে না আমাকে চাবি দেয়, এবং চাবি দেওয়ার পরে আমি তখন গাড়ি নিয়ে বেরিয়ে যাই হাইওয়ে রাস্তায় এখানে সেখানে। আমি তখন গাড়ি ঘুরাই নিজে নিজে, ঘুরাতে ঘুরাতে একটা পর্যায়ে আমার মোটামুটি আমার হাতটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায়। তো আমি যে এই যে হেনা মেয়েটার সাথে রিলেশন করেছি বা প্রেম ভালোবাসা করেছি, মেয়েটা দেখতে কিন্তু একেবারেই সুন্দর না, একেবারে বিশ্রী চেহারা, আমার একটুও পছন্দ হয় নাই। কিন্তু তারপর আমি তার সাথে রিলেশন করেছি শুধু একটা মাত্র কারণে, যে ওর সাথে রিলেশন করলে আমি গাড়ির চাবিটা পাবো, আমি ড্রাইভিংটা ক্লিয়ার হয়ে যেতে পারবো, আমি ড্রাইভার হতে পারবো, আমার পরিবারটাকে আমি দুঃখ কষ্ট থেকে মুক্তি করতে পারবো। এই পরিকল্পনা করেই কিন্তু হেনার সাথে আমার রিলেশন করা, এটা অন্য কোনো কারণ কিন্তু নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে যখন আমার হাতটা পরিপূর্ণ ক্লিয়ার হয়ে গেল, তখন কিন্তু হেনা আমার উপরে খুব ডিপেন্ড হয়ে গেল। আমাকে ছাড়া কোনো কিছুই বুঝে না, সারাক্ষণ কান্নাকাটি করে, আমাকেও খুব পছন্দ করে, মানে অনেক ভালোবাসে আমাকে। মানে এরকম হয় যে আমার সাথে যদি দেখা না হয় ও কান্নাকাটি শুরু করে, আমার সাথে কথা না হলে ওর মন খুব খারাপ হয়ে যায়, প্রচণ্ড লেভেলের ভালোবাসা আমাকে। অ্যান্ড এইভাবে দিন রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি দেখলাম যে আমি যদি এখানে থাকি তাহলে তো আমার আর কোনো লাভ হচ্ছে না, কারণ আমি তখন পরিপূর্ণভাবে ড্রাইভার হয়ে গেছি। অ্যান্ড তখন আমি কী করলাম, অন্য একটা জায়গায়, মানে আমাদের এলাকাতে অন্য একটা জায়গায় মাইক্রোর গ্যারেজে, ওইখানে আমি তখন চাকরির জন্য অ্যাপ্লিকেশন করলাম যে আমরা চাকরি দেন। পরে তিনি আমাকে বললো যে ঠিক আছে দেখি তুই চালাইতে পারোস কিনা। পরে আমাকে গাড়ি দিয়ে, আমি তখন চালাই, খুব ভালোই চালাই। অ্যান্ড দেখার পরে তখন বলে যে ঠিক আছে আমরা তোরে গাড়ি দিব। এরপর আমার ওখানে চাকরি হয়ে যায়, ওই গ্যারেজে চাকরি হয়। এবং গ্যারেজে চাকরি হওয়ার পরে আমি তখন এই গ্যারেজ থেকে আমার কাপড় চোপড় যা যা কিছু আছে সব কিছু নিয়ে আমি তখন এখান থেকে চলে যাই। এখান থেকে চলে যাওয়ার পরে নতুন গ্যারেজে আমি তখন চাকরি নেই। চাকরি নেওয়ার সুবাদে আমার কাছে কিন্তু মোবাইল ফোন থাকে, তা হেনা আমাকে বারবার কল দেয় যে তুমি কী করো, তাড়াতাড়ি আসো না কেন, এখান থেকে চাকরি ছেড়ে দিলা কেন। আমি বললাম আরে বোকা, এখান থেকে যদি চাকরি না সারি তাহলে তো ধরো আমার সমস্যা, কারণ আমি তো এখান থেকে চাকরি না সারলে যদি আমি তো ড্রাইভার হতে পারবো না, আর এই মালিক তো আমাকে গাড়ি দেয় না, এই জন্য আমি এখানে চাকরি নিয়েছি ড্রাইভার হওয়ার জন্য। তো আমাকে বলে ভালো কথা। তো সেখানে আমি 1 বছর চাকরি করি। 1 বছর চাকরি করার পরে আমার যে বড় বোনটা আছে, আমি আমার বড় বোনকে বিয়ে দিয়ে দিই। বড় বোনের বিয়ে হয়ে যায়। এবং এরই মাঝে একটা বিষয় আমি বলে রাখি, মাঝে মাঝে বাসায় যখন আমার ওই মালিকের বাসায় যখন মালিক থাকতো না, সে তার ওয়াইফ যদি কোথাও বেড়াইতে যেত, বাসা ফাঁকা থাকতো, তো হেনা আমাকে কল দিত, আমাকে কল দিয়ে বলতো যে নিজাম আসো, আজকে আমার মালিক বাসায় নেই। তো এরকম করে আমাকে কল দিলে আমি পরে ওর বাসায় যাইতাম। তো যেহেতু যুবক বয়সী একটা ছেলে ছিলাম, নিজের মাঝে তো যৌবনের চাহিদা ছিলই, তো সেই চাহিদা মেটানোর জন্য আমাকে ফোন করলে পরে আমি দৌড়ে ওর বাসায় চলে যেতাম। এবং এরকম করে ওর বাসায় যাতায়াত করতে করতে ওর সাথে আমার একটা ফিজিক্যাল সম্পর্ক হয়, মাঝে মাঝে শারীরিক সম্পর্ক হয়। এভাবে শারীরিক সম্পর্ক হতে হতে একটা পর্যায়ে দেখা গেল কি ওর পেটে বাচ্চা হয়ে যায়। এবং ওর পেটে যে বাচ্চা হয়ে যায় এটা কিন্তু আমি বুঝতে পারি না। ও কিন্তু আমাকে সবসময় বলতে যে আমি ওষুধ খাচ্ছি, বেবি নষ্ট করব বা বেবি রাখবো না, আমি ওষুধ খাই, কিন্তু আদৌ ওষুধ খাইতো না। ওষুধ খেতো না, এবং না খাওয়ার কারণে ওর পেটে তখন বেবি চলে আসে। অ্যান্ড বেবি আসার পরে ও তখন আমাকে বিয়ের জন্য প্রেশার দেয় যে নিজাম আমার বাচ্চা তোমার পেটে, তুমি আমাকে বিয়ে করো। তাই আমি বললাম যে ঠিক আছে, তোমার বাচ্চা যেহেতু আমার বাচ্চা যেহেতু তোমার পেটে, বেবিটা নষ্ট করার ব্যবস্থা করো, যেহেতু আমরা এখনও বিয়ে শাদী করি নাই, তা এখন তো বেবি রাখলে আরও বিপদে পড়বো, তুমি বেবিটা রাখো না, বেবিটা নষ্ট করো। ও তখন আমাকে বলে এটা কী বলো, বেবি নষ্ট করে ফেলবো মানে? আমি বললাম হ্যাঁ, বেবিটা নষ্ট করে ফেলো, এই বেবিটা রাখার প্রয়োজন নাই, বেবিটা নষ্ট করে ফেলো। তো এ বলার পরে ও তখন সেই মানে বাহানা টাহানা করতেছে, বেবি নষ্ট করবে না, এরকম করতে করতে যখন বেশি ফাইজলামি শুরু করলো, পরে আমি ওকে ওষুধ কিনে দিলাম। দোকানে কথা বলছে, কথা বলার পর ওষুধ কিনে দিলাম। তো তখন বেবিটা মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে গেছে। এবং বেবিটা বড় হয়ে যাওয়ার পরেই আমি তখন তাকে বাধ্য করলাম ওষুধটা খাওয়ার জন্য। এবং যেদিন তাকে আমি ওষুধ খাওয়াইলাম, যে রাতে সে ওষুধ খেলো, সেই রাতেই তার ব্লাডিং ভাঙা শুরু হলো, মানে রক্ত বেরোয়া শুরু হলো। এবং তার অবস্থা খুব খারাপ হয়ে গেল। মুহূর্তের মাঝে তাকে হসপিটালে ভর্তি করানো হলো। এবং হসপিটালে যখন ভর্তি করানো হলো তখন জানা গেল যে ওর পেটে বাচ্চা আছে, এবং ওই বাচ্চা নষ্ট করার জন্য ও ওষুধ খাইছে। এবং ওর অবস্থা খুব খারাপ। হসপিটালে ও প্রায় 13 দিনের মতো ভর্তি ছিল। 13 দিন পরে হসপিটাল থেকে ওকে বাড়িতে আনছে। এবং 13 দিনের মাথায় ওই মালিক ওকে ধমকে ওর মুখ থেকে বের করে ফেলছে যে আমার সাথে ওর ফিজিক্যাল সম্পর্ক হয়েছে, এবং আমাদের দুজনের মাঝে প্রেম ভালোবাসা চলতেছে, আমরা একজন আরেকজনকে ভালোবাসি। এই কথা ও কী করলো, ওর মালিককে বলে দিল। তো মালিককে বলে দেওয়ার পরে 13 দিন ওকে হসপিটালে রেখে তখন 13 দিন পরে ওকে বাড়িতে আনছে। বাড়িতে যেদিন আনছে ওই দিন রাতের বেলায় ওই গ্রামের আমার ওই মালিক সহ আরও কয়েকজন মিলে ওই গ্রামে আমাদের বাড়িতে আসছে। এবং ওই মেয়ের বাবা মা, মানে হেনার বাবা মা সহ ছিল সাথে। আসার পরে বাড়িতে কী কী হয়েছে আমি জানি না, আমাকে আমার আব্বা ফোন করছে। আমি তখন গ্যারেজ, আমাকে বলতেছে নিজাম একটু তাড়াতাড়ি বাড়িতে আয়। ওই সময় কিন্তু আমার একদম ছোটো যে বোনটা, ওই বোনটার বিয়ে শাদীর কথাবার্তা চলতেছে, তো এরকম করে আমাকে ডাকলো। ডাকার পরে আমি বাড়িতে গেছি। বাড়িতে গেলাম পরে
আব্বা তখন তো বাড়িতে যাওয়ার পর আমি খুব অবাক, হেনার বাবা মা, তারপরে আমার ওই পুরনো মালিক, তারপরে মালিকের বউ, আরও গ্রামের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওদের সবাইকে দেখার পর আমি তখন ঘাবড়ে গেলাম, কিরে এত মানুষ এখানে কেন? অ্যান্ড তখন সবাই বলতেছে যে কিরে তোর সাথে নাকি হেনার সম্পর্ক ছিল এবং হেনার পেটে নাকি তুই বেবি দিছস এবং এই বেবি নাকি হেনা নষ্ট করছে, নষ্ট করতে তাদের প্রায় লাখখানিক টাকার মতো নষ্ট হয়েছে। তা এরকম করে আমাকে তখন ওরা কমপ্লেন দিয়ে থাকে, অভিযোগগুলো আমার নামে দায়ের করায়। পরে আমি অস্বীকার করলাম, মুহূর্তে অস্বীকার করলাম যে না, হেনার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, এটা মিথ্যা কথা, এবং হেনার পেটে যে বাচ্চা এই বাচ্চা আমার না, কারণ আমি তো হেনাকে ভালোই বাসি নাই, আর আমি হেনাকে তো কখনো হেনাকে নিয়ে সংসার করব না। হেনার সাথে প্রেম ভালোবাসা করছি শুধুমাত্র ওই গাড়ির চাবিটার জন্য, আর কিছু না। এবার আমার ওই পুরনো মালিক বলে, দেখ হেনা তোর সাথে রিলেশন করছে, রিলেশন করার পরে আমি রাতে ঘুমাই যেতাম, সন্ধ্যার সময় ঘুমাই যেতাম, বা ট্রিপ মেরে এসে ঘুমাইলে হেনা তোরে চাবি দিত এবং ওই চাবি দিয়ে তুই গাড়ি এদিক সেদিক চালাইতি, সব ইনফরমেশন আমার কাছে আসছে, এবং তুই মেয়েটার ইউজ করছিস, তুই আমার বাসায় অনেকবার গেছিস, মেয়েটার সাথে তুই খারাপ সম্পর্ক করছিস, এবং এরকম করে আমাকে ধমকাধমকি করে। আমি তখন অস্বীকার করি, আমি বলি যে না, এই ধরনের কোনো কিছু আমি করি নাই, এটা পরিপূর্ণভাবে আমার নামে একটা মিথ্যা কথা বলা হচ্ছে, আমি এটা করি নাই। এক পর্যায়ে তখন আমার মালিক গ্রামের আরও গণ্যমান্য লোকজনদেরকে নিয়ে তখন ওই ডকুমেন্টগুলো দেখাতে থাকে যে হেনার সাথে আমার ফোনে কথা হতো, SMS হতো, এই সমস্ত ডকুমেন্টগুলো সবাইকে দেখায়। এবং এই ডকুমেন্টগুলো দেখার পরে আমাদের এলাকার চেয়ারম্যান তখন বলে যে এই মেয়েকে তোর বিয়ে করা লাগবে, এই মেয়েকে তোর বিয়ে করা লাগবে, এবং মেয়ের পেটে বাচ্চা হওয়ার পরে তুই যে বাচ্চা নষ্ট করছিস এটার জন্য আমরা চাইলে তোর নামে থানায় মামলা করতে পারি, কিন্তু তোর নামে থানায় মামলা করলাম না যেহেতু তুই গরিব মানুষ, কিন্তু এই মেয়ের বাচ্চা নষ্ট করতে মকবুল সাহেবের যে পরিমাণে টাকা নষ্ট হয়েছে সেই টাকা তোকে দিতে হবে। মকবুল সাহেব বলতে আমার ওই পুরনো ড্রাইভার আর কি, মানে পুরনো মালিক বলে, মকবুল সাহেবের যত টাকা নষ্ট হয়েছে সেই টাকা তোকে দিতে হবে। এবার আমাকে 1 লাখ টাকার প্রেশার দিল, 1 লাখ টাকা দিতে হবে এবং এই মেয়েকে বিয়ে করতে হবে, এবং গ্রামের 10 জন মিলে তখন এটা সিদ্ধান্ত নিয়ে নিল। আমি তখন খুব বিপাকে পড়ে গেছি। 1 লাখ টাকা দূরের কথা, আমার পকেটে তখন 10,000 টাকাও নাই। আমার আব্বাকে তখন চাপ দিতে থাকে যে আপনার ছেলে এরকম কাজ করছে, এটা বিয়ে করা লাগবে, মেয়েকে বিয়ে করা লাগবে, এরকম চাপ দেওয়ার পরে একটা পর্যায়ে আমার আব্বু তখন করে কি ব্যাংক থেকে, মানে ব্যাংক থেকে বলতে এলাকার যে সমিতি আছে না, এলাকার সমিতি থেকে আমার আব্বু তখন 1 লাখ টাকা উঠায়। অ্যান্ড 1 লাখ টাকা উঠে ওই 1 লাখ টাকা ওই মানে মকবুল ভাইকে দেয়। মকবুল ভাইকে দেওয়ার পরে পারিবারিকভাবে ছোটোখাটো করে অনুষ্ঠান করে তখন হেনা আক্তারকে আমাকে বিয়ে করে নিয়ে আসে। তো হেনা আক্তারকে বিয়ে করানি, এই ক্ষেত্রে আমার আব্বার সাথে আমার একটা রাগারাগি হয়ে যায়। মানে রাগারাগি হয় এই কারণে, আমি আব্বাকে বারবার বলছি মানুষ বলুক তাতে কি, গ্রামের মানুষ যে আর যেটা মন চায়, যে যেটা করতে চায় করুক, আমি হেনাকে বিয়ে করবো না, এবং তুমিও কোনো সমিতি টমিতি থেকে কোনো টাকা পয়সা উঠাবা না। আমার বাবাকে আমি এটা মানা করছি, কিন্তু মানা করার পরেও আমার বাবা আমার কোনো কথা শুনে নেয়। আব্বা সমিতি থেকে টাকা উঠাইছে, এবং সমিতি থেকে আমার বাবা টাকা কেন উঠালো এই জন্য আমি বাবার সাথে খুব রাগ করেছি, যে আমি আমার বাবার সাথে রাগ করি, বাড়ি ঘরে আসি না, টাকা পয়সা দিই না, অ্যান্ড হেনারও কোনো খোঁজখবর নেই না, আমি গাড়ি চালাই সমস্ত টাকা আমি নিজের কাছে রেখে দিই। এরকম করে দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে তখন হেনা কী করলো, আমাদের এলাকার চেয়ারম্যানের কাছে বিচার দিল যে আমি বাড়িতে আসি না, ঘরে আসি না, ওরে টাকা পয়সা দিই না, ওর কোনো খোঁজখবর নেই না। চেয়ারম্যান তখন আমার ডাকাইলো, চেয়ারম্যান আমার ডাকাইয়া বললো যে তুই বাড়ি ঘরে টাকা পয়সা দেস না, তোর বাবা সংসার চালায় কেমন করে, তোর বাবা এই বৃদ্ধ বয়সে সে কীভাবে সংসার চালায়, তোর ছোটো একটা বোন আছে, এই বোনটার ওখানে বিয়ে দেস নাই। এরকম করে যখন আমাকে প্রেশার দেয়, আমি তো আমার বাবার উপরে রাগ যে আমার আব্বা কেন সমিতি থেকে টাকা উঠে এই মেয়েকে আমাকে বিয়ে করাইলো, আমি তো তার বিয়ে করতে চাইনি। এই রাগের পরিপ্রেক্ষিতে একটা পর্যায়ে তখন করলো কি, আমাদের গ্যারেজের যে মালিক ছিল, গ্যারেজের মালিকের সাথে চেয়ারম্যান ফোনে কথা বলে বললো ও যত ট্রিপ মারবে প্রতি ট্রিপের 20% ওকে দিবেন এবং 80% ওর বাবার কাছে দিবেন। ওর বেতনের সব টাকা ওর কাছে দিবেন না, ওর বেতন যদি 10,000 হয় ওরে মাসে 2,000 টাকা দিবেন, আর 8,000 টাকা ওর বাবার কাছে দিবেন। এই কথা বলে তখন তারা নিজেদের মাঝে একটা সিদ্ধান্ত নিয়ে নেয়। এবং আমি তখন কী করি, আমি ড্রাইভিং করি, বাট আমি ভাবছি যে এটা হয়তো আমার মালিক করবে না বা গ্যারেজের মালিক করবে না, কিন্তু দেখলাম যে না, আসলে আমি মানে মাস শেষে বেতন পাইলে ওই 10,000 টাকা বেতন হইলে 2,000 টাকা আমাকে দেয়, 8,000 টাকা নিয়ে আমার বাবার কাছে দিয়ে আসে, 8,000 টাকা আমার বাবারে দেয়। পরে আমি চিন্তা করলাম যে তাইলে লাভটা কী হইলো, আমার তো কোনো লাভই হয় না। আমি এখানে ড্রাইভিং করে যে পরিমাণে টাকা পাই তা বেশিরভাগ টাকাই তো ওই আমার পরিবারকে দিয়ে দেয় বলতে আমার আব্বাকে দেয়, এবং আমার আব্বা আমার বউ নিয়ে, আমার মা নিয়ে, আমার বোন নিয়ে এই টাকা খায়। তো বাবার উপরে যেহেতু আমার রাগই আছে, আমি যেহেতু এত পরিমাণের বাবার উপর রাগ করেছি, তো সেক্ষেত্রে আমি তো চাই না যে আমার ইনকামের কোনো টাকা আমার বাবার পকেটে যাক। এক পর্যায়ে আমি তখন ছেড়ে দিলাম, মানে আমি তখন সেখান থেকে চাকরিটাই ছেড়ে দিলাম, যে দূর চাই আমি আর এখানে চাকরিই করবো না।
চাকরি ছেড়ে দিলাম, চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে তখন বসে আছি। বাড়িতে বসে আছি, আমার আব্বা আমার বারবার বলে, তুই কাজে যাস না কেন, ড্রাইভিং করস না কেন? বললাম, ড্রাইভিং করে কী করবো? ড্রাইভিং করে আমি যেই টাকা পাই তা সব টাকাই তো তুমি নিয়ে যাও, তোমার বৌমায়ের জন্য তুমি নিয়ে যাও এবং তোমরা ওই টাকা খাও। আমি ড্রাইভিং করে কষ্ট করে টাকা ইনকাম করি, দেখা যায় তোমরা আমার টাকা খাও। তা আমার আব্বা বলে, তুই ইনকাম করিস কার জন্য? তোর বউয়ের জন্য, তোর মার জন্য, বাবার জন্য, তাদের জন্যই তো। এখন তাদেরকে দিতে আপত্তি কথায়। আমি বললাম যে না, আমি তোমাদের দিব কেন? এরকম করে পরিবারের সাথে আমার একটা ভাগতন্ত্র হয়ে যায় আর কি, একটা ঝগড়াঝাটি হয় এবং ঝগড়াঝাটির একটা পর্যায়ে আমি তখন এখান থেকে বাড়ি থেকে টোটালি চলে যাই ঢাকাতে। ঢাকাতে চলে যাই। ঢাকাতে চলে গিয়ে ঢাকাতে একটা দোকানে চাকরি নেই, যদিও দোকানদারের সাথে আমার আগ থেকেই পরিচয় আছে। ঢাকার ট্রিপ মারতাম, তো ভাড়া মারতাম এয়ারপোর্টের কাছে, ওনার দোকান আছে। তা আমি তখন ওনার দোকানে কাজ করি। তো ওনার দোকানে কাজ করতে 1 দিন 2 দিন 3 দিন কাজ করতে করতে হঠাৎ করে একদিন এক বৃদ্ধ লোক, ওনারই কাস্টমার, সে বলতেছে যে তার বাসায় একজন ড্রাইভার লাগবে। অনেকে বলতেছে যে তোমার এখানে তো অনেক লোকে আসা যাওয়া করে, অনেকের সাথে তোমার মোটামুটি ভালো সম্পর্ক আছে, তা আমার বাসায় একজন ড্রাইভার লাগবে, যদি পারো আমাকে একটা ড্রাইভার দিও। তো এটা বলার পরে আমি চিন্তা করলাম, আর আমিই তো ড্রাইভার, এবং ওই দোকানের মালিক তখন বললো, এই আমার দোকানে যে লোকটা আছে সেও তো ড্রাইভার, সে তো ড্রাইভিং করে, তো আপনি চাইলে তাকে নিতে পারেন। এই কথা তখন বলে। যখন এই কথা বলার পরে আমি তখন চিন্তা করলাম যে তাহলে তো ভালোই হয়। আমার অনেক দিন থেকে একটা ইচ্ছা ছিল যে আমি কোনো বাসায় ড্রাইভিং করব। মোটামুটি বাসায় ড্রাইভিং করলে খাওয়া দাওয়া নিয়ে কোনো টেনশন থাকে না, মাস শেষে টাকা পাওয়া যায়। তা এরকম একটা চিন্তা ভাবনা তো ছিল। তো ঠিক আছে, যদি এরকম একটা ড্রাইভিং চাকরি পাই তো আমার জন্য খুব ভালোই হয়। পরে সেই বৃদ্ধ লোকটাকে বললাম যে ঠিক আছে, আপনি যদি বলেন আমি কাজ করব, কোনো সমস্যা নাই। দেন আমাকে তখন বললো যে ঠিক আছে, তুমি আসো, এসে তুমি ইন্টারভিউ দিয়ে যাও। পরে ওনার বাসার অ্যাড্রেস আমাকে দেয় এবং অ্যাড্রেস দেওয়ার পরে এর পরের দিন আমি তখন যাই। এর পরের দিন গেলে পরে আমার ইন্টারভিউ নেয় এবং ইন্টারভিউতে দেখে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো করে ড্রাইভ করতে পারতেছি। ওনার খুব পছন্দ হয় এবং পছন্দ হওয়ার পরে উনি আমাকে তখন ওনার বাসার ড্রাইভিং হিসেবে নিয়োগ করে যে তুমি আমার বাসা ড্রাইভ করবা, ঠিক আছে ফাইন। তখন আমি ওনার বাসার ড্রাইভার হিসেবে তখন নিয়োগ পাই এবং তখন আমি ওনার বাসা ড্রাইভ করি। তো উনি অনেক বড় লোকই ছিল, কিন্তু ওনার একটা বাড়ি ছিল, সেই বাড়ির ভিতরে ওনার 4টা ছেলে এবং 4 ছেলের বউ সবাই মিলে একসাথেই থাকতো। ওই লোকটা বৃদ্ধ হয়ে গেছে, উনি এবং ওনার ওয়াইফ থাকতো। তো সেখানে খাওয়া দাওয়া সব কিছু আমাকে খুব ভালোভাবেই দিত। আমি কিন্তু বাড়ির সাথে আর কোনো যোগাযোগ রাখি নাই আমার বউ হেনার সাথে। এরই মাঝে আরেকটা বিষয় আমি শুনেছি, ঢাকা আসার পরে হেনা নাকি বাচ্চা কনসেপ্ট করছে, হেনার পেটে বেবি আছে। আমার আব্বা বললো যে কিছু টাকা দেওয়ার জন্য তোর বউর পেটে বাচ্চা হয়েছে, এখন বউর তো একটু ভালো মন্দ খাওয়া দরকার। আমি তখন বাড়িতে টাকাও দিতাম না, কারণ এই বাবার উপরে রাগ একটাই, 1 লাখ টাকা কেন সমিতি থেকে নিয়ে আমাকে বিয়ে করাইলো। আমি তখন বাবাকেও টাকা দিতাম না। তো যাই হোক, এরকম করে আমি তখন ওই বাসায় চাকরি করতেছি। তা চাকরি করতে করতে প্রায় 3 মাস 4 মাসের মতো চাকরি করি। 4 মাস পরে তখন রমজানের ঈদ আসে। তো রমজানের ঈদ যখন আসে আমার তখন খুব খারাপ লাগে যে ঠিক আছে, আমি একটু আব্বা আম্মাকে দেখে একটু গ্রামে যাই। তো রমজানের ঈদের ছুটি পেয়েছি, আমি তখন গ্রামে গেছি। গ্রামে যাওয়ার পর দেখলাম যে আমার বউর অবস্থা খুব খারাপ এবং বেবি রিসেন্ট হয়ে যাবে এমন একটা অবস্থা। ঘরের মধ্যে কোনো খাবার নাই, পারিবারিক অবস্থা তখন খুবই খারাপ, খুবই নাজেহাল অবস্থা। অ্যান্ড এই পর্যায়ে আমি তখন আমার বউরে নিয়ে হসপিটালে গেলাম এবং বাড়িতে বাজার সাজার করলাম। সব কিছু মিলে তখন আলহামদুলিল্লাহ আমি সব কিছু বাবা মায়ের সাথে ঠিক হয়ে গেলাম। এবং আমি বাড়িতে থাকা অবস্থায় ঈদের 4 দিন পরেই আমার বউয়ের ঘরে একটা মেয়ে সন্তান হলো। আমার একটা মেয়ে সন্তান হলো হেনার ঘরে। মেয়ে বাবুটা যেদিন হইলো আমি তখন আমার মালিককে ফোন করে বললাম যে মালিক, আমার একটা মেয়ে সন্তান হয়েছে। তা আমাকে বলে যে ঠিক আছে, যদি মেয়েটা হয়ে থাকে তাহলে তুমি আরও কয়েকদিন ছুটি কাটায় আসো। দেন আমি তখন আরও 5 দিন ছুটি বাড়াইলাম। 5 দিন ছুটি বাড়াইয়া আমি তখন ঢাকাতে ওই বাসায় থাকলাম, আমার বরিশালের গ্রামে থাকলাম হেনার সাথে। অ্যান্ড 1 সপ্তাহ 15 দিন পরে আমি পুনরায় আবারও এসে চাকরিতে জয়েন করলাম। যদিও ছুটি দিয়েছে আমাকে 5 দিন, আমি 10 দিনেরও বেশি সময় ধরেছিলাম। আসার পরে তো সবাই আমার সাথে খুব ভালো কথা বলতেছে। তো সেই বাসায় একদম ছোট যে ছেলেটা, ওনার তো 4 ছেলে, তার মাঝে একেবারে ছোট ছেলেটা হচ্ছে একটু মানসিক প্রতিবন্ধী। তো প্রতিবন্ধী বলতে একটু অনেক স্বাস্থ্য বেশি, অনেক মোটা, একটু মানসিক ব্রেন বুদ্ধি কম, একটু হাবলা টাইপের, বোকা টাইপের। তা ওনার যে বউ আছে, ওনার বউয়ের নাম হচ্ছে মাকসুদা বেগম। তো মাকসুদা ভাবি কিন্তু আবার খুব ভালো, আমার সাথে খুব ভালো এবং আমার সাথে ওনার আচার আচরণ কথাবার্তা সর্বদিক থেকে অনেক ভালো। তা মাকসুদা ভাবির কাছে আসার পরে উনি তো শুনতে পারছে যে আমার বেবি হয়েছে। তা আমি তখন বাড়ি থেকে মিষ্টি আনছি, মিষ্টি এনে সবারই খাওয়াইছি। খাওয়ানোর পরে বিকেলবেলা আমি তখন গাড়ি পরিষ্কার করতেছি। তা গাড়ি পরিষ্কার করার সময় ওই সময় মাকসুদা ভাবি কাজের মেয়েকে দিয়ে আমাকে ডাকলো যে যাও তো নিজামকে একটু ডাক দাও, আমার এখানে আসতে বলো। পরে কাজের মেয়ে এসে আমাকে বললো মাকসুদা ভাবি তোমাকে ডাকতেছে, তুমি যাও। পরে আমি গেলাম পরে বসছি ওনার বাসায় বলতে বাসার বাইরেই একটা বসার মতো জায়গা আছে, ওইখানে ভাবি বসে আছে। উনি কিন্তু অনেক সুন্দর, ওই পরিবারে যে 4টা বউ আছে
4টা বউয়ের মাঝে এই সবচেয়ে বেশি সুন্দর, স্লিম, লম্বা, সুন্দরী, অনেক সুন্দরী, কিন্তু হচ্ছে গরিবের মেয়ে। মানে অন্য ভাবিগুলো যেরকম সবার পরিবার অনেক বড়লোক বা সবাই অনেক বিত্তশালী পরিবারের, কিন্তু ওই হিসাবে মাকসুদা ভাবি একটু গরিব। ওনার বাবার অবস্থাটা খুব একটা ভালো না, উনি একটু মানে মধ্যবিত্ত হচ্ছে এরকম আর কি। পরে ওনার কাছে গেলাম পরে উনি আমাকে বলে, কী ব্যাপার, তোমার নাকি বাচ্চা হয়েছে নিজাম? আমি বললাম যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার একটা মেয়ে সন্তান হয়েছে। পরে আমাকে বলে, বাহ তুমি তো অনেক লাকি, তোমার মেয়ে হয়েছে, মেয়ে বাবু দেখতে কেমন হয়েছে? এই সে পরে আমি মোবাইলে ছবি দেখালাম যে আমার বাবুটা দেখতে এরকম হয়েছে, এতটা কিউট হয়েছে, দেখাইলাম। এবং দেখার পরে ভাবি তখন অত্যন্ত খুশি হইল। অ্যান্ড এই দিয়ে ভাবির সাথে তখন আমি মোটামুটি একটু ক্লোজ হয়ে গেলাম, একটু ভালোই ক্লোজ হলাম। আমাকে তখন ডাকে, এরকম করে দীর্ঘদিন আস্তে 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 করে ওনার সাথে আমার সম্পর্কটা এতটাই ক্লোজ হয় যে উনি আমাকে ভাই ডেকে বসে, যে তুমি আমার ভাইয়ের মতো, আমি তোমাকে ভাই ডাকলাম। তো ওনার এই দুঃখের কথাগুলো আমাকে বলে। ওনার পরিবারে আরও 3জন ওনার জাল আছে। তো মানে উনি সবার কাছ থেকে অবহেলিত, মানে সবার সন্তানাদি হয়েছে, সবার ফ্যামিলি আছে, কিন্তু ওনার আজকে এত বছর বিয়ে হয়েছে বাট ওনার কোনো সন্তান হয় নাই। তো সন্তান না হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে ওনার যে হাজব্যান্ড ছিল, ওনার হাজব্যান্ডটা একটু অন্যরকম আর কি। মানে অন্যরকম বলতে বললামই তো, স্ত্রীর প্রতি যে সম্মান বা স্ত্রীর সাথে যে শারীরিক সম্পর্ক করা, এটাও আসলে খুব ভালো বুঝে না, বা এই জন্যই বিশেষ করে ভেবে হয় না। তো তখন মাকসুদা ভাবি খুব কান্নাকাটি করে আমার কাছে যে ভাই আমার এরকম অবস্থা, আমি কি করতে পারি? পরে আমি বললাম যে এটা কাজ করেন, আপনি কবিরাজ দেখান। তারপরে বিভিন্ন ধরনের কবিরাজের সন্ধান ওনাকে দিই, এই জায়গায় ওই জায়গায়, অনেক জায়গায় কবিরাজের কথা বলি ওনার হাজব্যান্ডকে নিয়ে যাওয়ার জন্য। এই জায়গায় ওই জায়গায় কবিরাজ আছে, হাজব্যান্ডকে নিয়ে যান এবং হাজব্যান্ডকে নিয়ে আপনি তখন দেখান। দেখালে হয়তো কবিরাজের মাধ্যমে আপনার হাজব্যান্ড ভালো হতে পারে এবং সেখান থেকে হয়তো আপনার বেবি হবে বা আপনার বাচ্চা হতে পারে। তো এরকম করে অনেক কবিরাজের কাছে আমি ভাবিকে নিয়ে যাই, বাট ওরকম আসলে কোনো কিছুই হয় না। এমন অবস্থার ভিতরে হঠাৎ করে একটা কবিরাজের সন্ধান আমি পাই, এটা আমাদের বরিশালে একেবারে প্রত্যন্ত এলাকার ভিতরে একটা কবিরাজের সন্ধান পাই, মহিলা একটা কবিরাজ, এবং সেই কবিরাজের চিকিৎসায় বাচ্চা হবে মাস্ট বি, এরকম একটা পাই। তো ওই কবিরাজের সাথে আমি ফোনের মাধ্যমে যোগাযোগ করি। মহিলা আমাকে বলে যে ঠিক আছে আমার এখানে নিয়ে আসেন, আমাকে বুধবারে বলে যে বুধবার এখানে নিয়ে আসেন এবং এখানে নিয়ে আসলে পরে ইনশাল্লাহ মানে বেবি হবে, সমস্ত রকমের ব্যবস্থা আমি করে দিব, আপনি আইসেন। তো আসার পরে আমি তখন ভাবিকে বললাম, মাকসুদা ভাবিকে বললাম যে ভাবি চলেন, কিন্তু ওনার হাজব্যান্ডকে সহ নিতে হবে, মানে স্বামী স্ত্রী দুজনকে থাকতে হবে। তো ওনার হাজব্যান্ড এবং ভাবি দুজনকে আমি তখন নিয়ে গেলাম। পরে ওইখানে গেলাম, যাওয়ার পর ওরা দেখলো, দেখে শুনে ওই মহিলা দেখে শুনে বলতেছে সমস্যা নাই, সেই মিষ্টি পরা দিল, বললো 1 সপ্তাহের মতো এই মিষ্টি পরাটা খান এবং 1 সপ্তাহ পর ইনশাল্লাহ বাবু হবে, কে টেনশনের কোনো কারণ নেই। তো যাই হোক সব কিছু ঠিক হলাম পরে, তখন রাত হয়ে গেছে, প্রায় 10টা-11টার মতো বেজে গেছে। তা অনেক রাত হয়ে গেছে, ওই সময় আর ফিরতে পারবো না। আর ওই সময় বৃষ্টি হচ্ছিল, প্রচুর বৃষ্টি। তো চিন্তা করলাম যে বরিশালের রাস্তা তো এমনিতেই একটু বৃষ্টি হলে রাস্তার মধ্যে পানি উঠে যায়, পানি থই হয়ে যায়। তো যদি বেশি পানি হয়ে যায় তাহলে রাস্তার মধ্যে একটা বিপদে পড়বো। তো আমি তখন মাকসুদা ভাবিকে বললাম যে ভাবি একটা কাজ করেন না, আমাদের বাসায় গিয়ে চলেন, আজকের একটা আমাদের বাসায় থাকেন, সকালবেলা সূর্য উঠলে আমরা আলো চলে যাব, কারণ এখন অন্ধকার এবং বৃষ্টি, কোথায় জানি কি রাস্তা ডুবে গেছে না, রাস্তাঘাটও অনেক ভাঙা আর কি। পরে আমাকে বলে, না নিজাম ভাই আপনাদের বাসায় যাব না, আপনাদের বাসায় গিয়ে কাউকে প্যারেশান করতে চাই না, এমনিতেই তো আপনার বউর সাথে আপনার সম্পর্ক ভালো না, আমাদেরকে নিয়ে গেলে আবার কোন বিপদে পড়েন, একটা কাজ করেন আপনি আমাদেরকে একটা হোটেলের ব্যবস্থা করে দেন, আমরা একটা হোটেলের মধ্যে থাকি, রাতটা হোটেলে থেকে এর পরের দিন সকালে রওনা দিব। পরে এরকম করে তখন গাড়ি নিয়ে আমরা বরিশাল শহরে আসলাম। বরিশাল শহরে আসার পরে একটা ভালো আবাসিক হোটেলে তখন আমি উঠলাম। তো উনি আমাকে বলে যে ভাই আপনি 2টা রুম নেন, পাশাপাশি 2টা রুম নেন, এক রুমে আপনি থাকবেন, আরেক রুমে হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড থাকবো। ওনার হাজব্যান্ড কিন্তু তখন আরও খারাপ হয়ে গেছে, মানে একেবারে ধরেন আপনি 50% পাগল আর কি, এমন একটা অবস্থা। পরে পরে আমি আবাসিক হোটেলে উঠলাম, ভাবি এক রুমে আমি এক রুমে। তো 2টা রুমের বারান্দা হচ্ছে একদিকে, মানে একদিকে বারান্দা মুভ করা, বারান্দার মধ্যে গেলে এই রুম থেকে ওই রুমের মানে বারান্দা দেখা যায় আর কি পাশাপাশি। তো ওনার রুমে উনি উঠলো, আমার রুমে আমি উঠলাম। উঠার পরে তখন ঘুম আসতেছিল না, এলাকার মধ্যে আসছি তো, বাড়িতেও গেলাম না, মেয়েটারও দেখলাম না, বউটার জন্য কষ্ট হচ্ছে, মায়ের জন্য কষ্ট হচ্ছে, ভাবলাম তাদেরকে একটু দেখে আসবো, তাও পারলাম না। পরে বারান্দায় গিয়ে একটু বসলাম। বারান্দায় গিয়ে বসার পরে দেখলাম যে ভাবিও ওই বারান্দায় বসে আছে, উনি যে বসে বসে মোবাইল চাপতেছে দেখলে বোঝা যায়। ভাবির দিকে তাকাইলাম, দেখলাম যে সে কান্না করতেছে, মানে মোবাইল টিপতেছে আর কান্না করতেছে। তো যখন কান্না করতেছে তা আমি চিন্তা করলাম কিরে কান্না করে কেন, আমি ভাবির দিকে তাকাইলাম যে ভাবি কান্না করতেছেন কেন? পরে আমারে বলে না ভাই এমনি। আমি বললাম যে বলেন না কান্না কেন করতেছেন? তিনজনে আরও বেশি কাঁদতেছে। তাই আমি বললাম ভাই কই? বলে তোমার ভাই তো ঘুমাইছে। তাই আমি বললাম ও আচ্ছা ভাইয়া ঘুমাইছে, তো ভাবি কান্না করতেছেন কেন? কান্না করে না, আমি ভাবলাম যে উনি হয়তো বাবুর জন্য কান্না করে, বেবির জন্য কান্না করে, যে বেবি হয় না যেই জন্য।
পরে ওইখান থেকে আমাকে বলতেছে, ভাইয়া ওইখান থেকে তো কথা বলি, কথা তো মানে বাইরে চলে যায়, আপনার রুমে কি আমি একটু আসতে পারি, আমরা বারান্দা বসে একটু কথা বলি। উনি আমাকে এভাবেই বলে। আমি বললাম, হ্যাঁ আসতে পারেন, সমস্যা নেই, আপনি যদি আসেন তাইলে বসে কথা বলবো, প্রবলেম তো নাই। এই বলে তখন তিনি আমার রুমের দিকে আসলো। আমি তখন দরজা খুললাম, খোলার পরে আমার বারান্দায় আসলো। বারান্দায় এসে দুইটা চেয়ারের মধ্যে পাশাপাশি বসলাম। বসার পরে ভাবি তখন মোবাইলের ভিতর তখন ওই বেবিদের মানে ছোটো ছোটো বেবিদের স্ক্যান শর্ট ভিডিও আছে না, ওই শর্ট ভিডিওগুলো দেখতেছে আর কি, মানে বাচ্চাদের, এগুলো দেখে কান্না করতেছে। আমি বললাম, ভাবি আপনি কান্না করেন না, আপনি যেই কবিরাজের কাছে আসছেন সেই কবিরাজের মাধ্যমে আপনার ইনশাল্লাহ সন্তানাদি হবে, বেবি হবে, আপনি টেনশন করেন না। উনি আমাকে বলে, রে ভাই রে, বেবি কীভাবে হবে, এখন বেবি যদি না হয় তাহলে কিন্তু এই পরিবারে আমি থাকতে পারবো না, আমাকে কিন্তু এই পরিবার থেকে বের করে দিবে, কারণ আমার স্বামী প্রতিবন্ধী, তো ওর যদি কোনো সন্তানাদি না হয় তা এই পরিবারে আমাকে তারা রাখবে না, আমাকে এই পরিবার থেকে বের করে দিবে, আমার একটা সন্তান হওয়া খুব দরকার, আমার একটা সন্তান হওয়া খুব জরুরি। এরকম করে উনি কান্নাকাটি করে। তো আমি হাত বুলে দিই, মাথার মধ্যে হাত বুলে দিই, ভাবি কাঁদেন না, এটা সেটা। তেমন করতে করতে অনেক রাত পর্যন্ত তার সাথে আমি এখানে বসে বসে গল্প করি। গল্প করতে করতে ভাবি একটা পর্যায়ে আমার বলে কি যে, নিজাম আমি একটু তোমার মানে তোমার এই বুকে ইয়েতে মাথা রাখি, এই পায়ের উপরে মাথা রেখে আমি একটু শুই। আমি বললাম, ভাবি শুইলে আপনি রুমে গিয়ে আসুন। পরে বলে, আমার রুমে শুইতে ইচ্ছে করতেছে না, এই গরুটার সাথে শুইতে আমার ভালো লাগে না, এটা মানুষ না, এটা একটা মানুষরূপী অমানুষ, ওর সাথে শুইতে আমার ভালো লাগে না। আমি বললাম, ভালো না লাগার কি আছে, উনি তো আপনার হাজব্যান্ড। আমাকে বলা, হাজব্যান্ড, কোনোদিন স্ত্রীর মর্যাদাটা তার কাছে পাই নাই, তুমি যে আমাকে কবিরাজের কাছে নিয়ে যাও, কবিরাজের কাছে নিয়ে গেলে লাভ কি, ও তো আমার সাথে কোনো সম্পর্কই করে না, কোনো রকমের সম্পর্কও আমার সাথে করে না, তাহলে বেবি হবে কেমন করে, এরকম করে আমাকে বলে। তো যাই হোক, আমিও তখন ভাবিরে বুঝাই যে, ভাবি কান্নাকাটি করে না, ঠিক হয়ে যাবে। এমন করতে করতে ভাবি তখন আমার ওই পায়ের উপরে তখন মাথা রেখে শোয়। তো শুইলে পরে আসলে ওই চাঁদের আলো বাইরে থেকে পড়তেছিল, আবার রুমের মধ্যেও মোটামুটি আলো ছিল। তো ভাবির শারীরিক যেই গঠন আর কি, সেই গঠনের ওনার যে ড্রেসটা পরেছে, ড্রেসের সাথে মানে খুব ফিটিং হয়ে আছে। তাই ওনার দিকে একবার তাকাই, চাঁদের দিকে একবার তাকাই, এরকম করতে করতে আমার নিজের ভিতরে এক ধরনের একটা খারাপ নেশা জন্মে যায়। কিন্তু তারপরেও মনে মনে অনেক ভয় পাচ্ছে, কারণ অনেক বড় লোকের বউ, অনেক শিল্পপতির বউ, দেখা যায় আবার কি থেকে কি হয়ে যায়, মনের মধ্যে ভয় পাচ্ছি। ভাবিও তখন কি করে, আস্তে আস্তে করে আমাকে আরও জড়ায় ধরে, আমার পায়ের উপরে মাথা রেখে আমাকে জড়ায় ধরে। তো একবার আমি তখন ভাবিরে বললাম যে, ভাবি আপনার যদি বেশি ঘুম আসে, একটা কাজ করেন, আপনি খাটে গিয়ে ঘুমান, খাটে গিয়ে ঘুমান, এভাবে এখানে শুইতে তো আপনার কষ্ট হয়, চেয়ারের মধ্যে আপনার বডি, মাথা আমার পায়ের উপর, এটা খারাপ দেখা যায়, আপনি খাটে শোন। বলে, ভাই আমি কি তোমার খাটে একটু শুইতে পারি? আমি, সমস্যা নাই, চান না, আমার খাটে শুন, আমি বারান্দায় আছি। পরে তিনি খাটের উপরে শুইলো, শোয়ার পর আমি তখনও বারান্দায় বসে আছি, অনেকক্ষণ ধরে বারান্দায় বসে আছে। আমার তখন ঘুম আসতেছে, আবার ভয়ও পাচ্ছে যে বারান্দায় থেকে ওই রুমে যাব, রুমে গিয়ে যেহেতু ভাবি তো আমার রুমে শুয়ে আছে। তা অনেক পরে তখন রুমের দিকে গেলাম, রুমের দিকে যাওয়ার পরে ভাবি তখন বুঝে আমারে বলতেছে যে, নিজাম ভাই কিছু না মনে করলে একটা কথা বলবো, গ্রামে আসছি তো, আমি তো কখনো এরকম হাঁটাহাঁটি করি না, আজকে অনেকটা হাঁটছি, আমার পাটা একটু ব্যথা করতেছে, যদি একটু মেসেজ করে দিতেন। আমি তখন বললাম যে, ভাবি আচ্ছা ঠিক আছে। পরে আমি কি ওনার পাটা মেসেজ করতেছি, এমন করতে করতে উনি বলে, আমার লাইটের আলোটা ভালো লাগতেছে না, একটু লাইটের আলোটা অফ করে দেন, এটা আমাকে বলে। তা বলার পর আমি তখন লাইটটা অফ করে দিই। লাইটটা অফ করে দেওয়ার পরে এই জাস্ট 5 থেকে 6 মিনিটের মাথায় উনি তখন আমাকে ধরে বসে। অ্যান্ড ধরে বসার পরে আমার ভিতরেও তো কামনাটা অনেক আগ থেকেই জেগে আছে, এরকম একটা চিন্তাভাবনা মাথায় আছে। তা উনি যখন ধরে বসে তখন আর আমি কোনো রকমের বাধা দিই না, আমাদের দুজনের মাঝে তখন শারীরিক সম্পর্কটা হয়ে যায় এবং অনেক দীর্ঘ সময় ধরে হয়। একটা পর্যায়ে ফজর আজান দিয়ে দেয়, আজান দিলে তিনি তখন বলে, আমি রুমে চলে যাই, তোমার সাথে সকালে দেখা হবে বা সকালে ডাক দিও, এই বলে তখন তার ভাবি রুমে চলে গেল। অ্যান্ড আমিও আমার যে কালো বউ ছিল, যে বউর সাথে আমার সম্পর্ক হইতে, স্বামী স্ত্রীর সম্পর্ক বা যাই হোক, আমি জীবনে কখনো এতটা ভালো তৃপ্তি বা এতটা শান্তি পাইতাম না। বাট ভাবি আমাকে অনেক বেশি আনন্দ দিয়েছে, সে জায়গা থেকে আমি একরকম ভাবির প্রতি মায়া জন্মে গেছে, ভালোবাসা জন্মে গেছে। যাই হোক, সকালে ঘুম থেকে উঠলাম, সকালে ঘুম থেকে উঠার পর আমি লজ্জায় ভাবির সামনে খুব একটা যাচ্ছি না, যে এরপরও যাই হোক, ভাবি তখন ওই ওনার হাজব্যান্ডকে নিয়ে তখন গাড়িতে উঠলাম, আমি গাড়ি টান দিয়া ঢাকাতে চলে আসলাম, শহরে আসলাম। আসার পরে বাসায় গেল, যাওয়ার পরে ঠিক এয়ারপোর্ট থেকে ঠিক যখনই একটুখানি সুযোগ পায়, ভাবি তখনই আমার রুমে আসার জন্য চেষ্টা করে এবং আমার সাথে এই ধরনের সম্পর্ক করতে চেষ্টা করে। এবং এভাবে 1 দিন 2 দিন 3 দিন প্রতিটা নিয়তই হচ্ছে, প্রতিটা মুহূর্তে আমার সাথে এগুলো হচ্ছে। এবং তিনি আমাকে অনেক টাকাও দেয়। ধরেন যখনই বলি যে আমার টাকার প্রয়োজন, আমাকে টাকা দেয়, আমি ফ্যামিলিতে টাকা পাঠাই, বাড়িতে টাকা পাঠাই। আলহামদুলিল্লাহ দেখা যায় যে খুব ভালো একটা অবস্থানের মধ্যে আছি, অনেক ভালো একটা অবস্থা। আমার যে টাকা বেতন পাই তার 3 ডবল টাকা আমাকে মাকসুদা ভাবি দেয়। যে ভাবি আমার টাকা লাগবে, এটা মুখ থেকে বের করতে দেরি হয়, উনি আমাকে টাকা দিতে লেট করে না। ভাই কত টাকা লাগবে জাস্ট বলেন, এবং বলা মাত্র আমাকে টাকা দিয়ে দেয়।
তো ওনার কাছ থেকেও খুব ভালো টাকা পাচ্ছি, পরিবারেও খুব বেশি টাকা পয়সা পাঠাচ্ছি। তখন আমার মেয়েটাও প্রায় অনেকটা বড় হয়ে যায়, পারিবারিক অবস্থাটাও তখন খুব ভালো হয়ে যায়। এবং এইভাবে ভাবির সাথে চলাফেরা করতে 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 তখন দেখা যায় প্রায় প্রতি রাতেই উনি, তখন আমি আগে বাইরে থাকতাম আর কি, তা উনি আমাকে তখন বাড়ির ভিতরে রাখে। সবাইকে বলে যে ওনাকে কিন্তু আবার মাকসুদা ভাবিকে কিন্তু পরিবারের সবাই অনেক মানতো, যদিও তিনি ছোট ছিল, সবার ছোট বউ হলেও দেখা যায় কি যে ওনার শ্বশুর শাশুড়ি ওনার কথা সব শুনতো। মানে উনি যখন যেটা বলে সেটাই মানতো, ওনার কথা মতোই চলতো। তো উনি বলে যে ড্রাইভারকে বাইরে রাখার দরকার নেই, ড্রাইভারকে আমরা বাড়ির ভিতরেই রাখি, পরে আমাকে বাড়ির ভিতরে রাখতো। এবং ওই বাড়ির ভিতরে থাকার সুবিধায় ভাবি একদিন পরে একদিন আমার রুমে আসতো। এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে ভাবি তখন প্রেগনেন্ট হয়ে যায়, মানে বেবি কনসেপ্ট করে। এবং বেবি কনসেপ্ট করার পরে ভাবির মানে শ্বশুর শাশুড়ি যারা আছে সবাই মনে করে আমি যে ভাবিকে ওইখানে নিয়ে গেছিলাম, ওই কবিরাজের কাছে নিয়ে গেছিলাম, ওই কবিরাজের ওখান থেকে ভাবির পেটে মনে হয় বাচ্চা আসছে। তা কবিরা মানে সবাই তখন অত্যন্ত খুশি হয় আমাকে নিয়ে, এবং আমাকে প্রায় 30,000 টাকার মতো বকশিশ দেয় আমার ওই বৃদ্ধ মালিক, যে তোর জন্য আমার ছোট ছেলের ঘরে বাচ্চা আসছে, তুই কবিরাজের কাছে নিছিস, এবং কবিরাজের কাছে নিয়ে যাওয়ার কারণে আমার বৌমা এখন মা হলো। তা তোর কাছে আমি অনেক ঋণী, তোর কার্যক্রমে তোর কাজে আমি খুব খুশি। মানে তিনি আমাকে অনেক ভালোবাসলো, এক কথা আমাকে অনেক ভালোবাসলো, এবং আমার সব কথাবার্তা শুনলো যে ঠিক আছে তুই আমার পরিবারের সদস্যের মতো, তুই যখন তোর যেটা লাগে, যাই প্রয়োজন হয় তুই আমার কাছে ডিরেক্টলি বলবি, মনের ভিতরে কোনো ক্ষোধ রাখবি না, কোনো কষ্ট রাখবি না। আমার 4 ছেলে, আজকে থেকে তুই আমার 1 ছেলে, তুই আমার 5 ছেলে। আসলেই কিন্তু একদম সন্তানের মতো করে আমাকে ভালোবাসতো, একদম নিজের সন্তানের মতো। ধরেন কোনো একটা অনুষ্ঠানে গেলাম গাড়ি নিয়ে, যদি কেউ জিজ্ঞেস করতো যে এটা কে, আমি মানে তিনি বলতো যে এটা আমার ছেলে, আমার ছোট ছেলে, এই বলে আমাকে পরিচয় দিত। তাই সবার সাথে খুব ভালো একটা সম্পর্ক ওনার পরিবারের অন্য মানুষগুলোর সাথে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমি তখন বাড়িতে যাওয়া পুরোপূর্ণভাবে বন্ধ করে দিলাম। আমি আর বাড়িতেই যাচ্ছি না, বাড়ি ঘরেই যাচ্ছি না। অ্যান্ড এমন করতে করতে ভাবির ঘরে একটা পুত্র সন্তান হলো, একটা ছেলে সন্তান হলো, নাম রাখলো মামুন। মাকসুদের সাথে মিল রেখে মামুন নাম রাখলো, মামুন বলে ভাবির একটা সন্তান হলো। তার সন্তানটা হওয়ার পর আমি অত্যন্ত খুশি হলাম, ছেলেটাও দেখতে অনেক সুন্দর হয়েছে, অনেকটাই ভাবির চেহারা পাইছে। আমার চেহারা খুব বেশি একটা পাই নাই, দেখতে অবিকলে ভাবির মতো হয়েছে। তো বেবিটা হওয়ার পরে, এই বেবিটা হওয়ার পরে ভাবি তখন ধরেন বেবি হওয়ার মাসখানিক পরে আমি ভাবিকে যতই আমার কাছে আসার জন্য ইঙ্গিত দেই, ভাবি আর আমার কাছে খুব একটা আসে না, মানে আমার কাছে খুব একটা আসে না। আমি আসতে চাইতে বললেও উনি আসে না। এবং বেবিটা হওয়ার পরে উনি জানি কেমন আমার সাথে একটা অন্যরকম আচরণ করতে শুরু করে। আচরণটা ঠিক এরকম যে উনি বাড়ির মালিক, আমি বাড়ির ড্রাইভার, ওরকম করে আচরণ শুরু করে। আমার দুজনের মাঝে যে একটা ক্লোজ সম্পর্ক ছিল, ভাবি আমার ঘরে আসতো, আমি ভাবির ঘরে যাইতাম, বা উনি একদিন পরে এক রাত আমার সাথে থাকতো, এই জিনিসগুলো টোটালি বন্ধ করে দিছে। আমার রুমেও আসে না, এবং আমি যখন ইশারা দেই, ইশারাতেও কোনো সাড়া দেয় না, কোনো কথা বলে না। এবং কিছুদিন পরে ভাবি নিজে তার শ্বশুর শাশুড়িকে বললো যে ড্রাইভারকে আর বাড়ির ভিতরে রাখার দরকার নেই, ওরে বাইরে রাখি, কারণ কাজের মেয়ের সাথে ড্রাইভারের একটা খারাপ সম্পর্কের আভাস পাইতেছি। এই কথা ভাবেই তার শ্বশুর শাশুড়িকে বলে তার শ্বশুর শাশুড়ির চোখে আমাকে খারাপ করে দিল। আমাকে খারাপ করে দিয়ে আমাকে তখন এই বাসা থেকে বের করে দিল, যে তুমি বাসা থেকে বেরিয়ে যাও, তুমি আগে যেখানে ছিলা তুমি সেখানে চলে যাও। তো আমাকে আগের জায়গায় আবারও ট্রান্সফার করলো। আমি বাড়ির বাইরে মানে গেটের পাশে একটা ছোট্ট রুম আছে, ওই রুমের মধ্যে দারোয়ানের সাথে আবারও একই ঘরে থাকতেছি। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন কাটতেছে। ভাবিকে যতই ইশারা করি, যতই কিছু করি, ভাবি আর আমার কথাও শোনে না, আমার কাছেও আসে না। আমাকে দেখলে আমাকে স্কিপ করে আমার কাছ থেকে দূরে সরে যায়। তখন ভিতরে কষ্টের পরিমাণটা প্রচণ্ড রকমের বেড়ে গেল। এত পরিমাণের কষ্ট পেলাম যে কিরে, মানে যতই কিছু করি, কোনোভাবেই তো ভাবির মন পাই না, কোনোভাবেই তো ভাবি আর আমার কাছে আসে না। এবং ভাবিকে না পাওয়াতে ভাবির প্রতি আমার তখন ভালোবাসা দিনে দিনে আরও বাড়তেছে। ভাবির প্রতি ভালোবাসা দিনে দিনে আমার আরও বেড়ে যাচ্ছে, এবং আমার ভাবিকে ছাড়া কোনো কিছুই ভালো লাগতেছে না। এটা আমি কাউকে বুঝাইতেও পারতেছি না। আমি জানি ভাবি অনেক বিত্তশালী পরিবারের মেয়ে, অনেক বড় লোক, তাদের গাড়ি বাড়ি অনেক কিছু আছে ঢাকা শহরে, কিন্তু আমার অবলা মনটাকে আমি এটা কোনোভাবেই বুঝাইতে পারতেছি না। আমার মন এটা বুঝতেই রাজি নাই। মনের ভিতরে বারবার ভাবির জন্য কষ্ট হচ্ছে, এবং যে কোনোভাবে আমার ভাবিকে পাওয়াই লাগবে, ভাবিকে পেতেই হবে। ভিতরে প্রচণ্ড রকমের কষ্ট কাজ করে, এবং 1 দিন 2 দিন 3 দিন এরকম করতে করতে ভাবিকে না পাইতে নিজের ভিতরের কষ্টর কথাগুলো আমি তখন একদিন ড্রাইভারের সাথে শেয়ার করে বসি। তাও ওরকম না, হালকা একটু ড্রাইভারের সাথে শেয়ার করে বসি, ওই দারোয়ানের সাথে শেয়ার করে বসি। এবং দারোয়ানের সাথে শেয়ার করার পরে দারোয়ানও তখন আমাকে উৎসাহিত করতে থাকে যে ভাই এরপরে কী হয়েছে, কী হইলো, আপনি আমাকে বলেন। এরকম করে তখন দারোয়ান যখন আমাকে উৎসাহ দিতে থাকে, আমি তখন দারোয়ানের কাছে পুরো ব্যাপারটাই একরকম বলে ফেলি। পুরো ব্যাপারটাই আমি তখন একরকম বলি,
একরকম বলার পরে দারোয়ান তখন এই বিষয়টা ওর মাঝে রাখে না। ও তখন সম্ভবত আর কি, আমি শিওর না, আমাদের বাড়ির যে বড় সাহেব, মানে বড় সাহেব বলতে মানে বড় ছেলে আর কি, তো 4 ছেলে, একদম বড় যে ছেলেটা, ওই ছেলের সাথে আবার দারোয়ানের সম্পর্ক ভালো আর কি, খুব ক্লোজিং সম্পর্ক। মানে আমার মনে হয় যেন দারোয়ান ওই বড় ভাইয়ের কাছে বলে দেয় বিষয়টা, কিছুটা বলে দেয়। বলে দেওয়ার পরে 2 দিন পরে বড় ভাই তখন আমাকে ডিরেক্টলি বলে যে ওনাদের বাসায় থেকে চলে যাওয়ার জন্য ওনাদের আর ড্রাইভার রাখবে না, ড্রাইভার দরকার নাই, সবাই তো গাড়ি চালাইতে পারে। তখন গাড়ি আরও 3টা হয়ে গেছে, তখন কিন্তু টোটাল 4টা গাড়ি। তো একটা গাড়ি থাকা অবস্থায় আমাকে ড্রাইভার হিসেবে রাখছে, এখন বাসায় গাড়ি 4টা। এখন তারা বলতেছে, মানে ভাই বলতেছে আর ড্রাইভার লাগবে না, আমাদের গাড়ি আমরাই চালাইতে পারবো, তুমি চলে যাও। তো এভাবেই হুট করে আমাকে বিদায় করে দিবে। এবং আমার তখন ওই দারোয়ান বেটাকে সন্দেহ হয় যে মেবি দারোয়ান কিছু না কিছু বলে দিছে ভাইয়ের কাছে, তা না হলে তো এভাবে তো ভাই আমাকে বাসা থেকে বের করে দিতে পারে না। তো ভাবি কিন্তু ওই সময় কিন্তু মাকসুদা ভাবি কিন্তু আমার নাম্বারটাই ব্লক করে দেয়, মানে ওনার ফোন থেকে আমার নাম্বারটাই ব্লক করে দেয়। এবং উনি কোথাও গেলে বাইরে ট্যাক্সি দেওয়া যায়, ধরেন বাইরের কোনো ট্যাক্সি দেওয়া যাবে, অথবা ওভার আসো ওভারে কল করবে, সিএনজি নিয়ে যাবে, কিন্তু আমার সাথে যাবে না। মানে আমাকে উনি কোথাও নেয় না, উনি আমাকে ইউজ করেই না, টোটালি ইউজ করে না। আবার এরই মাঝে দারোয়ানও ওরকম একটা কথা বলে দিল, তো সেই জায়গা থেকে তখন আমাকে ওনারা চাকরি থেকে বিদায় করে দিল। চাকরি থেকে বিদায় করে দিল, আমি তখন চাকরি হারাইলাম। চাকরি হারানোর পরে তখন অনেক খোঁজাখুঁজি করে চাকরির জন্য, ভালো কোনো চাকরি পাই না, ঘোরাঘুরি করে পরে একটা কোম্পানিতে চাকরি পেলাম। কোম্পানির মধ্যে চাকরি করতেছি, এবং কোম্পানিতে চাকরি করতে করতে আমাদের বরিশালে আরেকটা ভাই সেই কোম্পানিতে কাজ করে। ওই ভাইটার কাছে তখন আমার সাথে ওনার একটা ভালো সম্পর্ক হয়। সম্পর্ক হওয়ার পরে আমি তখন ওই ভাইটাকে বললাম যে আমার জীবনের অতীতের ঘটনাগুলো, যে আমি একটা বাসায় ড্রাইভিং চাকরি করতাম, এবং সে বাসায় ড্রাইভিং চাকরি করা অবস্থায় এই ঘটনাগুলো ঘটেছে। বিস্তারিত কথাগুলো তখন বললাম। সব কথাগুলো ওনাকে বলার পরে উনি আমাকে তখন বলতেছে, আরে বেটা তুই কি পাগল, না তোর মাথায় কোনো বুদ্ধিশুদ্ধি নেই, এরকম সুযোগ কি কেউ হাতছাড়া করে? আমি তখন বললাম, সুযোগ? কিসের সুযোগ? আমি কিসের সুযোগ হাতছাড়া করলাম? আমাকে বলে, তুই তো কোটিপতি হয়ে যাইতি, তোর তো কোটি টাকার মালিক তুই থাকতি, এরকম একটা বড় লোকের বউ, তুই তারা ব্ল্যাকমেল কর। ওই ভাইটা তখন আমাকে বলে। আমি তখন বললাম যে কীভাবে ব্ল্যাকমেল করব? আমাকে বলে, তুই তাকে বল যে তুই তার বাচ্চা চাস, নাহলে তুই পরিবারের সবাইকে জানাই দিবি, তুই মিডিয়াকে জানাবি, তুই সাংবাদিকদেরকে জানাবি, তুই বিভিন্ন জায়গায় যাবি, এগুলো তুই ইয়াকে বল, ওই মহিলাকে বল, মহিলাকে বলি মহিলার কাছ থেকে তুই লক্ষ লক্ষ টাকা হাতায় নিতে পারবি। আমি তখন বললাম, ভাই আমার লক্ষ লক্ষ টাকার প্রয়োজন নয়, আমি লক্ষ লক্ষ টাকা চাই না, আমি শুধু ভাবিকে চাই, কারণ ওনাকে আমার খুব ভালো লাগছে, আমি ওনার সাথে থাকতে পারলেই চলে, আমার ওই ওনার সয় সম্পদ টাকা পয়সা এগুলোর দরকার নেই। তখন ওই বরিশালের ভাইটা হাসে, হাসতে হাসতে আমাকে বলে, বেটা বরিশালের মানুষ তো একটু বোকা হয় না, অ্যান্ড বরিশালের মানুষ তো গাধা হয় না, তুই এরকম বোকা আর গাধা হইলি কীভাবে? এগুলো তুই কী বলতেছিস? ওই মহিলাকে তোকে বিয়ে করবে? ওই মহিলা তোকে কখনোই বিয়ে করবে না, এরকম উল্টাপাল্টা চিন্তা ভাবনা করে কোনো লাভ নাই। তুই একটা কাজ কর, তুই দেখ মহিলাকে কোনোভাবে ব্ল্যাকমেল করতে পারিস কি না, ব্ল্যাকমেল করে তার কাছ থেকে টাকা পয়সা নেওয়ার ট্রাই কর। এরপর আমি ভাবিকে ফোন করি অন্য নাম্বার থেকে, এরকম করতে করতে একদিন ভাবি ফোনটা রিসিভ করে। রিসিভ করার পরে আমি কিন্তু ওই তার কাছ থেকে টাকা পয়সা নেওয়ার জন্য কিন্তু আমি তাকে এটা বলি না, আমি জাস্ট এটাই বলি, ভাবি 1 মিনিট কথা বলবো, 1 মিনিট আমার কথা যদি আপনি শোনেন তাহলে আপনার জন্য ভালো হবে, আর আপনি যদি না শোনেন তাহলে কিন্তু আপনার জন্য খুব খারাপ হবে। আমি কিন্তু একটা বড় টিভির সাংবাদিকের সাথে কথা বলছি, আমি ওই সাংবাদিককে নিয়ে কিন্তু ডিরেক্টলি আপনার বাসায় যাব, আপনার বাসায় গিয়ে আমি বাচ্চার ডিএনএ টেস্ট করাবো, বাচ্চার ডিএনএ কিন্তু আমার সাথে মিলে যাবে। আপনি আমার কথাটা শোনেন, আপনার জন্য আমি চাকরি হারাইছি, সব হারাইছি, আপনি আমার কথা শোনেন, যদি লাইন কেটে দেন আপনারই খুব সমস্যা হবে। তিনি তখন একদম কান্না কান্না ভাব করে আমাকে বলে, নিজাম ভাই আপনি আমার জন্য অনেক করছেন, এবং আমি আপনার সাথে যদি যে সম্পর্কটাতে ছিলাম এই সম্পর্কটা কন্টিনিউ করতাম, একদিনে আমি ধরা পড়ে যেতাম, এবং ধরা পড়ে আমার অবস্থা খুব খারাপ হয়ে যেত। তো ঠিক আছে, আপনার চাকরি চলে গেছে আমি জানি, এবং আপনার চাকরি চলে যাওয়ার পিছনে আপনারও দোষ আছে, আমাদের এই পার্সোনাল বিষয়গুলো আপনি ড্রাইভার এই দারোয়ানকে কেন বললেন, আপনি দারোয়ানকে এই বিষয়গুলো কেন বলেন, এবং দারোয়ানকে বলার কারণেই কিন্তু আজকে আপনার চাকরিটা চলে গেছে, না কিন্তু আপনার চাকরি যাইতো না। অ্যান্ড আপনার চাকরি আমার জন্য যায় নাই, বরং আমি আমার শ্বশুর শাশুড়ির কাছে সবসময় আপনার সুনাম করতাম, কখনোই আপনার বদনাম করতাম না। কিন্তু দারোয়ান বেটা সম্ভবত বিষয়গুলো ওর মাঝে না রেখে কাউকে না কাউকে বলে দিছে। তো আমি বললাম যে যাই হোক, বলে দিছে, আমার চাকরি চলে গেছে, এবং আপনি আমার সাথে কথা বলেন না। পরে বলে, আচ্ছা ভাই ঠিক আছে, তোমার চাকরি চলে গেছে, আমি তোমার 50,000 টাকা দিয়ে দিবনি, তুমি তোমার একটা অ্যাকাউন্ট নাম্বার দাও, অথবা কোথায় তুমি আসবা বলো, আমি ওইখানে টাকা পাঠাই দিব। আমি তখন বললাম যে আমার টাকার প্রয়োজন নাই, আমার আপনারও প্রয়োজন। পরে বলতেছে আমারও প্রয়োজন মানে? আমি বললাম যে হ্যাঁ, আমি আপনাকে বউ হিসাবে চাই, আমি আপনার সাথে সংসার করতে চাই। উনি তখন আমাকে বলে, না এটা তো কখনোই সম্ভব না, এটা তুমি কি বলো, আমার স্বামী সন্তান। আমি বললাম, না স্বামী আপনার ঠিক আছে, কিন্তু সন্তান তো আর আপনার না, সন্তান আমার। পরে আমাকে বলতেছে, দেখো নিজাম ভাই তুমি পাগলামি করো না, আমি কখনোই তোমার সাথে সংসার করতে পারবো না, এবং এটা কখনোই সম্ভব না। তুমি আমাদের বাসার ড্রাইভার ছিলে, এবং ড্রাইভার থাকা অবস্থায় আমি তোমাকে যতটুকু পারছি হেল্প করছি, এবং তুমি আমাকে অনেক হেল্প করছো, সব কিছুই ঠিক আছে, কিন্তু এটা কখনোই সম্ভব না যে আমি তোমার সাথে সংসার করব, তোমার সাথে সংসার করা আমার দ্বারাই সম্ভব না। আমি বললাম, ভাবি
আপনি প্লিজ এই কথাগুলো বললেন না, আপনার কাছে অনুরোধ করতেছি, আপনি আমার সাথে সংসার করেন, আমার আপনারা ছাড়া খুব কষ্ট হয়। পরে আমি বললাম যে অন্তত একটা বারের জন্য আমার সাথে একটু দেখা করেন, এটা আপনার কাছে অনুরোধ, আপনি কি এটাও করবেন না? পরে আমাকে বলল আচ্ছা ঠিক আছে, দেখা করতে পারি, কোথায় করবো? অ্যান্ড এরপরের দিন আমি একটা ঠিকানা দিলাম, একটা চাইনিজ রেস্টুরেন্টে। ওই রেস্টুরেন্টে ভাবি তখন আসে, অ্যান্ড ভাবি একাই আসে, একটা হলুদ হলুদ শাড়ি পরে আসে, এত যে সুন্দর লাগতেছিল ভাই আমি বলে বোঝাতে পারবো না। অ্যান্ড ওখানে উনি খাওয়া দাওয়া অর্ডার করে, একদম অনেক অর্ডার করে, উনিও খাওয়া দাওয়া করে, আমিও খাওয়া দাওয়া করি। এবং খাওয়া দাওয়ার এক পর্যায়ে আমি তখন ভাবিনি বললাম যে ভাবি ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, খাওয়া দাওয়া করলাম, তো আপনি এখন আমার সাথে চলেন। উনি আমার বলে আমি কোথায় যাব? আমার বাসায় আমার ছেলে রেখে আসছে। আমি বললাম ভাবি দেখেন, আমি আপনার বিয়ে করতে চাই, আমার এইসব চাকরি বাকরি কোনো কিছুই ভালো লাগে না, এবং আপনি কি আমার সাথে থেকে সুখী না? আপনি বলেন, আপনি তো আপনার হাজব্যান্ডের কাছে কিছুই পান না, তারপরেও কেন আপনি আপনার হাজব্যান্ডের জন্য পড়ে আসেন বা হাজব্যান্ডের জন্য কান্নাকাটি করতেছেন? আপনি আমার সাথে আসেন, আমাদের আরও ভিপি হবে, আপনার তো আর কোনো সন্তানাদি হবে না। আপনার হাজব্যান্ডের তো সমস্যা, তার স্বাস্থ্য অনেক বেশি এবং সে তো কোনো দিক থেকে পারফেক্ট না। উনি আমাকে বলে দেখেন, আমার আব্বা গরিব মানুষ হতে পারে, মধ্যবিত্ত হতে পারে, কিন্তু আমার আব্বা একজন সম্মানিত ব্যক্তি এবং আমাদের এলাকাতে আমাদের প্রচুর সম্মান, এটা আমি কখনোই পারবো না। আমার জীবন থাকতে আমি কখনোই আপনার সাথে পালিয়ে যেতে পারবো না, বা আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি তখন ওই রেস্টুরেন্টে ভাবির পা ধরে কান্না করতে শুরু করলাম যে ভাবি আপনার পা ধরতেছি, আপনার কাছে অনুরোধ করতেছি, ভাবি প্লিজ আপনি আমার এইভাবে ছেড়ে যায়েন না, আপনি আমার সাথে সংসার করেন। ভাবি একরকম আমাকে ধাক্কা দিয়ে ওখান থেকে চলে গেল। ভাবি ওখান থেকে চলে যাওয়ার পরে আমার ভিতরে তখন খুব রাগ জমে গেল। আমি তখন সিগারেট নেশা এগুলো করতে শুরু করি এবং আমার চাকরিটা চলে গেল। আমি যেখানে চাকরি করতাম কোম্পানিতে, ওই কোম্পানি চাকরিটা চলে গেল। আমি তখন নেশা পানি করি, একদিন খুব রাগারাগি করি, ভাবির বাড়ির সামনে, বাসার সামনে গিয়ে গালাগালি করতেছি যে মাকসুদা তোর পেটে যে বাচ্চা, তোর ঘরে যে বাচ্চা, ওই বাচ্চার বাবা আমি, এইটা সেটা বলে প্রচুর পাগলামি করে, অনেক পাগলামি করি। অ্যান্ড এই পাগলামি করার পরে ভাবিকে এটা সিসি ক্যামেরাতে দেখে নাকি সেটা আমি জানি না, উনি আমাকে এরপরের দিন ফোন করে আমাকে বলে তুমি আমার বাসার সামনে এসে এরকম পাগলামি করছিলা নিজাম। আমি বললাম আমি তোমারে চাই, আমি তোমারে ছাড়া বাঁচবো না, আমি তোমারে বিয়ে করতে চাই। পরে বলে তুমি দুপুরবেলা আসো, আমি তোমার সাথে দেখা করব। দুপুরে আসে, ভাবির সাথে আরেকটা বয়স্ক মহিলাও আসে। আসার পরে বয়স্ক মহিলাটা তখন আমাকে বুঝাইলো যে দেখো ভাই, ওই তো তোমার সাথে সংসার করতে পারবে না, এটা তো সম্ভব না, এবং তোমার যেহেতু চাকরি চলে গেছে সমস্যা নাই, তোমার জন্য ও একটা বেবি পাইছে, অ্যান্ড ও তোমাকে প্রতি মাসে টাকা দিবে, তুমি একটা কাজ করো, তুমি চলে যাও, তুমি তোমার বাড়িতে চলে যাও, তোমার মাস শেষে তুমি ড্রাইভিং চাকরি করলে যে টাকা বেতন পাই দাও, ওই টাকা তোমাকে ও প্রতি মাসে দিবি, তুমি চলে যাও, তুমি গ্রামে চলে যাও। মানে আমাকে একটা কৌশল অবলম্বন করে তখন আমাকে গ্রামে পাঠিয়ে দিল। তো গ্রামে পাঠিয়ে দেওয়ার পরে আমি তখন গ্রামে চলে আসলাম, অ্যান্ড আমার তো আসলে আর কিছু করার ছিল না, গ্রামের দিকে চলে গেলাম। মানে ভাবি কিন্তু এটা কৌশলে পাঠিয়ে দিছে, মানে শহরে থাকলে আমি আবার ওনার বাসার সামনে যেতে পারি, আবার ঝামেলা করতে পারি, এইসব কৌশলে উনি আমাকে আবার গ্রামে পাঠিয়ে দিছে। তো গ্রামে পাঠানোর পরে আমার বউকে তখন আর আমার ভালো লাগে না, আমার হেনা আক্তারকে তখন আর আমার ভালোই লাগে না। আমার শুধু বারবার ভাবির জন্যই কষ্ট হয় যে আমার ভাবির কাছে যেতে হবে, ভাবিরে লাগবে, ভাবির জন্যই খারাপ লাগতেছে। আমার এই বাচ্চার জন্য বা আমার ওয়াইফ হেনার জন্য আমার তখন একটু কষ্ট, যেন হেনার সাথে ঘুমাই না, টোটালি ঘুমাই না। এইভাবে টাকা পাঠাইতেছে, আমি ভাবির টাকা দিয়ে খাচ্ছি, এরকম করে আমার ভিতরে আবারও ভাবিকে অন্তত একটা বার পাওয়ার জন্য আমার ভিতরে এই নেশাটা জাগছে যে আমি ভাবিকে অন্তত একটা বারের জন্য পাবো। এরকম করে আমি লাস্টবার ভাবিকে ওয়ার্নিং দিয়ে থাকি যে আপনি আসেন আমার সাথে একবার অন্তত বরিশালে এসে একটা হোটেলে থেকে যান, অ্যান্ড যদি না যান আমি কিন্তু ঝামেলা করবো, আমি কিন্তু আপনার হাজব্যান্ডকে জানাই দিব, আমি কিন্তু আপনার পরিবারে যাবো, আপনার শ্বশুর শাশুড়িকে বলবো। এগুলো বলার পরে ভাবি তখন বলে আচ্ছা আমি কি আপনার ওয়াইফের সাথে একটু কথা বলতে পারি? তো ভাবি যেটা মনে করলো আর কি, যে হয়তো আমি আমার ওয়াইফের সাথে খুশি না, আমার ওয়াইফ সম্ভবত আমাকে শারীরিকভাবে তৃপ্তি দিতে পারে না, এই জন্য আমি ভাবির সাথে সম্পর্কে জড়াই বা ভাবিকে চাই, এটা মনে করে আমার ওয়াইফের সাথে ভাবি তখন কথা বলতে চাইলো, এবং আমি নিজেই কথা বলাই দিলাম। এবং কথা বলে দেওয়ার পরে আমার ওয়াইফকে ভাবি যে কী বললো এটা ভাবিই ভালো জানে। আমার ভাবি আমার ওয়াইফের সাথে কথা বলার 2 দিন পরে আমার ওয়াইফ তখন আমাকে ছেড়ে, আমাকে টোটালি ডিভোর্স করে আমার মেয়ে সন্তানটাকে নিয়ে চলে গেছে এই পরিবার থেকে। তো একে তো আমি আমার ওয়াইফের সাথে থাকতামই না, এবং আমি আমার ওয়াইফকে মন থেকে চাইও না। ও চলে গেছে ভালো হয়েছে, আমার তো ওর সাথে কোনোদিনও ভালো কোনো সম্পর্ক ছিল না, ভালো কোনোভাবে আমি ওর সাথে ছিলাম না। ও চলে গেছে আমার জন্য ভালো, কিন্তু চলে যাওয়ার কারণও কিন্তু ভাবি কিন্তু ওকে কৌশল করে পাঠিয়ে দিছে, কারণ ভাবি সম্ভবত ওকে বলে দিছে। এবার আমি ভাবিকে ফোন দিয়ে এটাও ব্লেম দিতে থাকি যে আপনার কারণে আমার বউ চলে গেছে, আমার বাচ্চা চলে গেছে, আমার পরিবারটা ভেঙে গেছে, আপনার পরিবারটা কীভাবে টিকে থাকবে? ভাবি আমাকে বলে তুমি যা চাচ্ছ আমি তোমাকে তাই করতেছি, মাস শেষে টাকা যাচ্ছ, টাকা পাঠাইতে আসি, এবং তোমাকে ঘরে বসায় খাওয়াইতে আসি, সব কিছুই শুনতেছি। আমি বললাম আমার সব কিছু তো দরকার না, আমার আপনার দরকার, আমি আপনার সাথে থাকতে চাই, এবং আপনার সাথে আমার থাকা লাগবে, আমি আপনার সাথে থাকতে চাই। পরে ভাবি আমাকে বলে এসব পাগলামি করার কোনো মানে হয় না, এসব করো না, এই বলেই সে আমার সাথে আবার কন্ট্রাক্ট অফ করে দেয়।
আবারও কন্ট্রাক্ট অফ করে দেয়। ভাই তখন আমি জানি না যে আমার মাথায় কী আসছে, আমি তখন পাগলের মতো হয়ে গেছি। আমি ডিরেক্টলি ওই থানায়, মানে ওই যে লোকাল থানা ছিল, লোকাল থানায় গিয়ে আমি তখন কমপ্লেন করছি। লোকাল থানায় গিয়ে কমপ্লেন করলাম যে এই ঘটনা অমুক বাড়ির অমুক বিল্ডিংয়ের, আমি সব কিছু বলি যে ওই মহিলার সাথে আমার ফিজিক্যাল হয়েছে, মহিলার যেই বাচ্চা সেই বাচ্চা আমার বাচ্চা, আমি আমার বাচ্চাকে চাই। তখন থানার ওসি মহোদয় আমারে বলল যে প্রথমত তুমি বিয়ে করো নাই, বিয়ে করা ছাড়া মালিকে যে বাসায় চাকরি করতা ওই বাসার মালিকের বউর সাথে খারাপ সম্পর্ক করছো, এটা তোমার মহা অপরাধ। আমি ভালো মানুষ দেখে আমি তোমাকে এখনও জেলে ঢুকাই নেই, অন্য কোনো ওসি হলে তোমাকে এতক্ষণে জেলে ঢুকাই দিত। জেলে ঢুকাইয়া ঠিকমতো পিটাইলে তোমার মাথা থেকে পাগলামের বুধ সরে যেত। এখনও ভালো আছে, এখান থেকে এই শহর থেকে ভাগো। এই মহিলার সাথে তুমি বিয়ে ছাড়া ছিলে কেন, এবং ওই মহিলার সাথে তুমি শারীরিক সম্পর্ক করলা কেন? আমি বলে আমার সাথে জোর করে করছে। সে বলে তুমি যদি না চাইতে তাহলে তো করতো না, তুমি অবশ্যই চাইছো, ভালোই ভালো এখান থেকে চলে যাও। তো থানাতেও গিয়ে আমি কোনো কিছু পাইলাম না। থানা থেকে তখন আমি ঘুরতেছি, থানা থেকে সম্ভবত নিউজটা কোনো না কোনো কারণে ওদের পরিবারে চলে গেছে, যেতে আমি পুরো ঠিকানাটা দিয়ে আসছি, ডিটেলসটা দিয়ে আসছি। দিয়ে আসার পরে ভাবি আমাকে ফোন দিছে 3 দিন পরে, আমাকে ফোন দিয়ে খুব কান্নাকাটি করতেছে যে নিজাম ভাই, আমি আপনাকে অনেক আদর করতাম, অনেক যত্ন করতাম, কিন্তু আপনি এই কাজটা কীভাবে করলেন? আপনি কীভাবে পারলেন? আপনি থানায় গিয়ে আপনি আমার ঠিকানা ঠুকানা সব কিছু বলে দিলেন, এগুলো আপনি কেন করলেন? আপনি জানেন যে আমাদের পরিবারে এখন কী হইতে যাচ্ছে? আমি তখন বললাম আপনাদের পরিবারে কী হইতে যাচ্ছে, কী হচ্ছে আমার এগুলো জানার দরকার নেই, এগুলো বোঝারও দরকার নেই, দেখারও দরকার নেই। আমার কথা সোজা আমার আপনার লাগবে। আপনি অন্তত আমার সাথে একটা রাত হলেও থাকেন, আপনি যদি না থাকেন আমি আরও ঝামেলা করব। কালকে থেকে প্রয়োজন আমি লিফলেট নিয়ে আপনার বাসার সামনে বসবো, আমি লিফলেটে সব কিছু লিখবো, লিখে আমি সাংবাদিক নিয়ে আপনার বাসার সামনে বসবো, আপনি কীভাবে থাকেন আমি এটা দেখায় ছাড়বো। এবং সর্বশেষ যেটা হলো, এক পর্যায়ে তখন ভাবি বলতেছে যে ঠিক আছে, আপনি যদি আমার সাথে এভাবেই শারীরিক সম্পর্ক করতে চান তো ঠিক আছে, আপনি অমুক জায়গায় আসেন, আমি আপনার সাথে করবো। একটা বাসার ঠিকানা আমাকে দেয়, যে এটা আমি কোনো হোটেলে যেতে পারবো না, কারণ হোটেলে গেলে সমস্যা, ওইটা আমার একটা বান্ধবীর বাসা, ওই বাসা আপনি আসেন, আমি আপনার সাথে থাকবো। এই কথা বলে ভাবি আমাকে বাসার ঠিকানা দেয়, এবং ঠিকানা দেওয়ার পরে ভাবির ঠিকানা অনুযায়ী আমি তখন ওই বাসার মধ্যে যাই। তো ওই বাসার মধ্যে যাওয়ার পরে মানে আমি যাওয়ার পর ওখানে একটা মহিলা থাকে, একটা মেয়ে থাকে, তারা বলে আপনি বসেন, মানে ও আসবে, মাকসুদা আসবে। অ্যান্ড এই কথা বলার প্রায় 15-20 মিনিট পরে হঠাৎ করে 5-6টা ছেলে রুমের মধ্যে ঢুকে, এবং তারা মানে প্রায় এক বয়সী। মেয়ে ঢুকে আমারে বলে যে তোর নাম কি নিজামুদ্দিন? আমি বললাম যে জি। এতটুকুই মানে বলে ধরেন তারা ঘরের দরজাটা আটকায় দিল, দরজাটা আটকায় দিয়ে ওদের কাছে যে দেশীয় অস্ত্র ছিল, এই দেশীয় অস্ত্র দিয়ে আমাকে এমনভাবে পিটাইলো, আমার শরীরের প্রতিটা জয়েন্ট ছুটাই ফেলছে, এবং মারতে সেখানে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার পর আমার যখন জ্ঞান ফিরে, আমি তখন থেকে হসপিটালে, এবং আমার 2টা পায়ে ভাঙা, হাতও ভাঙা, এবং মানে শরীরের কোনো অংশই ঠিক নাই। পরে আমাকে ঠিকানা ছিল, পারিবারিক ঠিকানা ছিল যে আমার নাকি রাস্তার পাশে পাইছে, ওইখান থেকে নাকি হসপিটালে এনে মানুষ ভর্তি করাইছে। পরে আমি আমার আব্বার ঠিকানা দিলাম, আমার আব্বাকে তখন বরিশাল থেকে আনলো, আব্বা আসলো, আমার হচ্ছে এক দুঃসম্পর্কের মামা, তিনি আসলো। আসার পরে আমাকে এখানে হসপিটালে তারা ট্রিটমেন্ট করালো, অনেক দিন পর্যন্ত হসপিটালে রাখলো, চিকিৎসা করায় সুস্থ করে বলতে প্রায় মানে ওই খারাপ অবস্থার ভিতরে আমাকে তখন বাড়িতে নিয়ে গেল। আমি লাঠির উপর ভর করে হাঁটি, আমার লাঠির উপরে ভর করে আমার হাঁটা লাগতেছে, এবং আমি মানে শারীরিকভাবে এতটাই অবস্থা খারাপ হয়ে গেছে যে 5-6 মাস আমি থাকার পরে আমার আব্বা মারা যায়। এবং আব্বা মারা যাওয়ার পরে তখন মাকে খাওয়ানোর মতো সামর্থ্য আমার নাই। শেষ পর্যন্ত আমার বর্তমান অবস্থা দাঁড়িয়েছে আমি বরিশালের রাস্তায় ভিক্ষা করি, কারণ আমার 2টা হাত, মানে একটা হাতে ভাঙা, 2টা পায়ে ভাঙা, আমি নিজে ঠিকমতো লিফটিনে যেতে পারি না, নিজের গোসল করতে পারি না, আমি ছাড়া কেউ নেই। এই জন্য ভিক্ষা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। শেষ পর্যন্ত আমি ভিক্ষা করে আমার পরিবার চালাচ্ছি। তো এই যে আমার উপরে জুলুম হলো, এই অত্যাচার হলো, আমি অসহায় গরিব মানুষ বলে তার কোনো বিচার আমি পাই নাই। যার জন্য সর্বশেষ আপনার গল্পগুলো অনেক দিন ধরে শুনে ভালো লাগে, আপনাকে আমার অভিযোগগুলো দিলাম, আমি ওই বাসার পুরো ঠিকানাটা আপনাকে দিলাম। আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, আপনি যাচাই করেন, একটা বার ওই মহিলার সাথে আমার ডিএনএ করার ব্যবস্থা করে দেন। যদি আমি ডিএনএ টেস্ট করতে পারি, আমি বুঝবো যেটা আমার সন্তান, এবং আমি আমার সন্তানকে চাই। আমি আমার ছেলে সন্তানকে যেভাবে যে কোনো কিছুর বিনিময় হোক, আমি আমার ছেলে সন্তানকে চাই। আপনার কাছে একটা বিকুল আবেদন, আপন ভাই আপনার কাছে অনুরোধ করে বলি যে আপনি মেহেরবানি করে আমাকে আমার সন্তানটা আমার কাছে এনে দেওয়ার ব্যবস্থা করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। হাসিও পায়, আবার কষ্টও লাগে। শুরুতেই সবাইকে অনেক ধন্যবাদ, কারণ আমার পাশে একটা মাইক্রোফোনের প্রচুর সাউন্ড, এখানে সম্ভবত মাহফিল হচ্ছে, আমি জানি না, একটা মাইক্রোফোনের সাউন্ড, আমি ঠিক কথা বলতে পারতেছি না। তো সেই একই মাইক্রোফোনের সাউন্ড, তার উপরে আবার একটা মাসি খুব বিরক্ত করতেছিল ভিডিও তৈরি করার সময়, জানি না হুট করে স্টুডিওতে মাসি কীভাবে ঢুকলো।
সম্ভবত ওরা দরজা টরজা খোলা রেখেছে, তাই দেখে সম্ভবত ঢুকছে। তো এর অনেক প্রবলেম হয়েছে স্টোরিটা রেকর্ড করতে। তারপর আপনারা শুনেছেন, বিরক্ত হন নাই, গল্প শুরু জুড়ে আমার সাথেই ছিলেন, যার জন্য সবাইকে আবারও ধন্যবাদ। বন্ধুগণ, নিজাম ভাইয়ের কথা শুনে আমার হাসিও পাইলো, আবার কষ্টও লাগলো। হাসি পাইলো এই কারণে যে উনি নিজের মেয়ের প্রতি, একটা যে মেয়েটাকে দুনিয়াতে জন্ম দিয়েছে, তার বউ হেনা আক্তারের ঘরে যে মেয়ে সন্তানটা হয়েছিল, ওনার বড় মেয়ে, ওই মেয়ের কথা উনি একবারও বলে না। মানে মেয়ের কথা ওনার মুখ থেকে একটাবারের জন্য বের হয় না যে ওনার মেয়েটা যে চলে গেল তার মায়ের সাথে, এটা নিয়ে ওনার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু অবৈধভাবে যে সন্তান উনি জন্ম দিয়েছে, মাসুদকে জন্ম দিয়েছে, উনি মাসুদকে পাওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠেছে। আসলে উনি মাসুদকে পাওয়ার জন্য বেপরোয়া হয় নাই, উনি ওই পরিবারে ঝামেলা করে আরও টাকার মালিক হতে চেয়েছে। উনি এখানে অনেক কিছু লুকিয়েছে, আমি জানি। আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে আপন ভাই এই গল্পটা আপনি প্রচার করছেন কেন? গল্পটা প্রচার আমি এই কারণেই করলাম যে বন্ধুরা দেখেন, লোভ মানুষের লাইফে কী পরিমাণের ভয়ানকভাবে কাজ করতে পারে। মানে উনি লোভের বশবর্তী হয়েই কিন্তু এগুলো করেছে, অন্য কিছুই না। উনি হয়তো, নিজাম ভাই হয়তো গল্পটা শুনলে আমাকে বলবে যে মানে ভালোর জন্য আপন ভাইকে জানাইলাম, তিনি আমাকে উল্টা দোষ দিল। না ভাই, আমি আপনাকে উল্টা দোষ দিচ্ছি না। আপনি মানুষ হিসাবে মোটেও ভালো না। আপনি যদি মানুষ হিসেবে ভালো হতেন তাহলে সেই হোটেলে আপনি হেনা আক্তারের সাথে মাকসুদা বেগমের সাথে অবৈধ সম্পর্কে জড়াতেন না। আপনি অবৈধ সম্পর্ক করে ফেলেছেন। একটা পুরুষ না চাইলে সে কখনোই একটা নারী তাকে ইউজ করতে পারে না, বা একটা নারী না চাইলে একটা পুরুষ কখনো তাকে ইউজ করতে পারে না। তো সেখানে যদি আপনি এটা করেছেন, সেখানে আপনি অন্যায় করেছেন। অন্যায় তো করেছেন, একটা সন্তান হয়েছে, তারপরেও আপনার মেনে নেওয়া দরকার ছিল যে যাই হোক, যেটা হবার হয়ে গেছে, ওনাদের পরিবারটা তো বেঁচে আছে, বা মাকসুদার একটা সন্তান হয়েছে, আপনি চলে আসতেন ওখান থেকে। আপনাকে বারবার মহিলাটা সতর্ক করেছে, আপনি তার সতর্কিত হননি। জানি না কিসের লোভে, কেউ মহিলার লোভে নাকি মহিলার সম্পত্তির লোভে আপনি এরকম পাগলামি করেছেন, এবং সেই ফলশ্রুতিও আপনি পেয়েছেন। শেষ পর্যন্ত আপনার পরিণতিটা আপনি হয়েছে লাস্ট পর্যন্ত রাস্তার পাশে এখন দাঁড়িয়ে ভিক্ষা করা লাগতেছে। তো বন্ধুরা, আমার একটাই অনুরোধ, আমি গল্প প্রচার করি শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করার জন্য। আজকে এই গল্পে নিজামুদ্দিন যে ভুলটা করেছে, আপনি সেই ভুলটা করেন না। কারণ অনেক পরিবার আছে যারা বিভিন্নভাবে অনেক ছেলেরা আছে যারা মানে বড় লোকের বাসায় ড্রাইভিং চাকরি করে, এবং চাকরি করে এই ধরনের প্রতারণার শিকার হচ্ছে। তো এখানে যে মাকসুদার কোনো দোষটা আমি সেটা বলবো না, মাকসুদারও বরাবর দোষ আছে। স্বামী থাকার পরেও ড্রাইভারের কাছে উনি গিয়েছে, বা তিনি এই কাজটা ইচ্ছে করে করেছে, মাকসুদা অন্যায় করেছে। তো সেখানে আমি ড্রাইভার ভাইদেরকে সতর্ক করব যে আপনারা প্লিজ সতর্ক হন। এভাবে কোনো বড় লোকের বাসায় ড্রাইভিং চাকরি করতে গিয়ে তাদের পরিবারের উপরে আকৃষ্ট হয়ে পড়বেন, এবং তার শেষ ভয়ানক রূপটা কত ভয়ঙ্কর হতে পারে সেটা নিজামের মুখেই শুনেছেন। এবং নিজাম এই মহিলার প্রতি এতটাই আসক্ত হয়ে গেছে মাকসুদা বেগমের প্রতি, সে মাকসুদা বেগমকে ছাড়া কিছু বুঝেই না। মাকসুদা বেগমের ছেলেকে পাওয়া আর মাকসুদা বেগমকে পাওয়া একই কথা, যার জন্য সে এখনও পঙ্গু অবস্থায় রাস্তার পাশে ভিক্ষা করে সে মাকসুদাকে এসে আমার কাছে ভিক্ষা চাচ্ছে। যাই হোক, গল্প নিয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে কমেন্ট বক্সে লিখবেন, আমি এখন চেষ্টা করবো রিপ্লাই করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।